আজকে আমাদের এই ওয়েবিনারের টপিক ফ্রম কশন টু কোলাবোরেশন, মেকিং এআই ফর ওয়ার্ক ফর ইউ। প্রথমে আমরা একটা মাতৃবন্দনা দিয়ে আরম্ভ করছি। মাতৃবন্দনা করবেন প্রয়াজিকা শুদ্ধা মুপ্রাণা। जागो जननी आज अंतःकरण में हमें सदा राजो जीवन मरण में। जागो जननी आज अंतःकरण में हमें सदा राजो जीवन मरण में। करुणामयी मत छोड़ो नहीं हाथ, करुणामयी मत छोड़ो नहीं हाथ, रह तू सदा साथ, रह तू सदा। গান তো শোনাই যাচ্ছে না, নিশে জাগর গান কিছুই শোনা যাচ্ছে না। हमें सदा राजो जीवन मरण में। जागो जननी आज मैं दीन ज्ञान तेरे को संतान, तुझको जननी जाना शरण में। ना भक्ति ना ज्ञान कैसे करूं ध्यान, ना भक्ति ना ज्ञान कैसे करूं ध्यान। दे मां मुझे स्थान कृपया चरण में। जागो जननी आज भव जलधि अति घोर, माया पवन जोर। तू ही तरणीय भव संतरण में। है नाम मझधार अब तो करो पार, है मझधार अब तो करो पार। तुम सम कुशल कौन, तुम सम कुशल कौन, पति तो धरण में। हमें सदा राजो जीवन मरण में। जागो जननी শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ জানাই। আশা করছি সকলেই শুনতে পাচ্ছেন। একজনও যদি উত্তর দেন। আমাদের গলা শোনা যাচ্ছে তো? ভেরি ক্লিয়ারলি। মাঝখানে শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা হলে জানাবেন।
এটা করে দাও, আবার কি হলো? আর আজকের বক্তা ডক্টর শ্রেয়া চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রেয়া নিবেদিতা স্কুলের ছাত্রী। এছাড়া ওর অনেকগুলো পরিচয় আছে, যার জন্য আমরা খুবই গর্বিত। Let us introduce today's speakers, Dr. Shreya Chattopadhyay, an alumnus of Ramakrishna Sharada Mission Sister Nivedita Girls School. She did her PhD in e-healthcare and established herself as a leading AI trainer in healthcare. She is also a digital transformation expert and at national level and entrepreneur. She is actively participating in national awareness campaigns on healthy use of internet and digital well-being. আজ থেকে 126 বছর আগে কালীঘাটে এই দিনটিতে মা কালী ও কালী পূজার সম্বন্ধে বক্তৃতা দিয়েছিলেন সিস্টার নিবেদিতা। কালীঘাটের কালী মন্দিরে ছিল বক্তৃতার স্থান, নাট মন্দিরটি, কালী মন্দিরের যে নাট মন্দির সেখানে ছিল বক্তৃতার স্থান। নিবেদিতা তার বক্তৃতার মধ্যে দিয়ে বিশেষ করে তৎকালীন শিক্ষিত সমাজের মধ্যে একটা আলোড়ন তুলে দিয়েছিল। এই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর আমরা নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টার বক্তৃতা, আলোচনা কিংবা কোনো অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে আজকে আমরা তাই ওয়েবিনারের এই আয়োজন করেছি। এবারে আরো একটি বিষয় আমি একটু উল্লেখ করতে যাই, দর্শক শ্রোতাদের জানানোর প্রয়োজন মনে হচ্ছে। 28 অডিও আটকে গেছে, অডিওতে প্রবলেম হচ্ছে। এবং সিস্টার বিবেকানন্দ ও সিস্টার নিবেদিতার মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা হয়েছিল এই মা কালীর সম্বন্ধে, যা নিবেদিতা তার বক্তৃতার মধ্যে প্রকাশ করেছে। ভয়েস কি হলো, শোনা যাচ্ছে না তো? ভয়েস চলে গেছে, শোনা যাচ্ছে না কিছু। মাতাজি অডিও ইজ নট ওয়ার্কিং। এই 27 মে 1899 তাদের দুজনের মধ্যে যে কনভারসেশন হয়েছে তার কিছু আমি উল্লেখ করব। সেদিন এর কথা সিস্টার তার প্রিয় বন্ধু মিস্টার ম্যাকলাউডকে চিঠি লিখে জানিয়েছিলেন। আর চিঠির শুরুতেই বলেছেন, আজ আমি তোমার অতুল ঐশ্বর্য প্রেরণ করছি। কি ছিল সেই ধন? বিরাট সেই চিঠি, তার সামান্য একটু আপনাদের 2-1 লাইন কোট করে আপনাদের শোনাচ্ছি। সিস্টার নিবেদিতা বলছেন, I always took upon Sri Ramakrishna as an incarnation of Kali. Isn't that what the future will call him? Swamiji, yes. I think there is no doubt that Kali worked upon the body of Sri Ramakrishna Paramahamsa as her own ends, for her own ends. You see, Margot, I cannot but believe that there is somewhere a great power
that thinks of itself as feminine and Kali and the mother. And I believe in Brahman too, that there is nothing but Brahman ever. But you see, it's always like that. It's the multitude of cells in a body that makes up the person. Repeat. It's the multitude of cells in the body that make up the person. The many brain centers that produce the one consciousness. Nivedita, yes. Always unity in complexity. Swamiji, just so. And why should I be different with Brahman? It is Brahman that one, and yet it is the gods too. And ঠিক শ্রী ঠাকুরও সেই কথাই বলেছে, কালী ব্রহ্ম এক. And so, you see, I believe in Brahman and gods and not in nothing else. স্বামীজি তার কালী দ্য মাদার কবিতায় বলছেন, গুরু তত্ত্ব এই দুজনের কনভারসেশনের মধ্যে দিয়ে বেরিয়ে এল। কবিতায় বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা মাতা তারই কাছে আসে। দুটো শক্তি মাকালির মধ্যে কাজ করছে, একদিকে বড়া ভয় করা, আর একদিকে খর্বমুণ্ড মালি হাত গাড়ি নিয়ে। নিবেদিতার বক্তৃতায় এই কবিতাটি উল্লেখও করেছেন এবং ব্যাখ্যাও করেছেন। বাস্তব বেশি সময়ই ভয়ঙ্কর। ভয়ঙ্করকে ভয় পেলে চলবে না। আমরা যে শুধু কি সুন্দরের পুজো করবো তা তো নয়। স্বেচ্ছায় আমরা যাতে ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াতে পারি, মাতৃ উপাসনা আমাদের সেই সাহস যোগায়। মাতৃ উপাসনা করলে সুখ দুঃখের পারে পৌঁছানো যায়, সুখ দুঃখের পারে পৌঁছানো যায়। যে সময় সিস্টার কালীর ওপর বক্তৃতা করলেন, তখন সমাজ এবং সময়টা কেমন ছিল? ঐতিহাসিক যদুনাথ সরকার বলছেন, শিক্ষিত সমাজ সিস্টার নিবেদিতার বক্তৃতার বিষয় শুনে আটকে উঠেছিল। আর ঠাকুরের হোমিওপ্যাথি ডাক্তার বিখ্যাত মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, যিনি কাল্টিভেশন অফ সায়েন্সটা প্রতিষ্ঠা করেছেন, উনি ছিলেন ব্রাহ্মণ। কালীঘাটে কারুরই যাওয়া উচিত নয়। সেই প্রেক্ষাপটে নিবেদিতার বক্তৃতা, সেটা একটা প্রবল আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল এবং সমাজে বিশেষ একটা সেন্সেশন তৈরি করেছিল। ঠিক বর্তমান বিশ্বে দেখুন, এআই একটা আলোড়ন তুলেছে। নানা দিক থেকে প্রশ্ন উঠছে, এআই এর অত্যধিক প্রয়োগ কি আমাদের আলটিমেটলি ধ্বংসের দিকে নিয়ে যাবে, নাকি আরো নতুন নতুন সৃষ্টি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে? এই যে কন্ট্রোভার্সিয়াল চিন্তাধারা, এটা মায়ের মধ্যেও রয়েছে, সৃষ্টি ও ধ্বংস। এআই ভালো না খারাপ তার জানা দরকার, কারণ যিনি এআই সৃষ্টি করেছেন তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন। আসলে এই প্রশ্নের উত্তর পেতে গেলে সমানভাবে বাইরের জগতেও ভেতরেও পরিপূর্ণ হতে হবে, নিজেকে চিনতে হবে। বাইরে এআই এর ব্যবহার করে জগৎটার উন্নতি করে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে হচ্ছে, আর ভেতরে আমাদের উপলব্ধি করতে হবে আমরা আনন্দ স্বরূপ, মঙ্গল স্বরূপ, আমরা পরিপূর্ণ। এই উপলব্ধি আমাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাবে, দ্বন্দ্বের থেকে ওপরে নিয়ে যাবে। সেই জন্যই আজকের দিনটিতে বক্তৃতার বিষয় হিসাবে এআই কে বেছে নেওয়া হয়েছে। এলিমেন্টারি বেসিসে শ্রেয়া বলবে, আশা করি শ্রোতাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবু যার যা প্রশ্ন থাকবে তা একটু দয়া করে আপনারা করবেন, কোনো রকম সংকোচ করবেন না। তাতে কি হবে, ব্যাপারটা আরো পরিষ্কার হবে, প্রাঞ্জল হবে। আজকে এই বলি সকলকে আমার আবার ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি।
হ্যান্ড ওভার টু শ্রেয়া আজকের টপিকে ও শুরু করবে। From caution to collaboration, making AI work for you. শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া চট্টোপাধ্যায়। শ্রেয়া সরি আমি নামটা বলি, শ্রেয়া চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ সো মাচ দিদি। আজকে আমার যে কি আনন্দের দিন সেটা বলে বোঝাতে পারবো না, তার কারণ আমি এই স্কুল থেকে, নিবেদিতা স্কুল থেকে পাশ করেছি, এই শিক্ষায় বড় হয়েছি এবং এই দিদিদের মোটিভেশনে আজ আমি যেখানে সেখানে পৌঁছতে পেরেছি। তখন স্কুলে ছোট মেয়ে, তো সবাই মানে স্পেশালি সুদীপ্তা দি, মানে আপনি মাতাজি, উনি আমাকে এত বেশি মোটিভেট করতেন, কিছু করো কম্পিউটারে, কিছু করো। তো তার জন্য আজকে আমি এখানে এসেছি। সো আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে, কথাতে কোনো প্রবলেম হচ্ছে না, শুনতে আশা করছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, শোনা যাচ্ছে। ভিডিও ইমেজটা খুব ব্লার্ড আছে, তোমার ইমেজটা আর একটু পরিষ্কার হলে ভালো। আমি সেটাকে চেষ্টা করলাম লাইটটা অ্যাডজাস্ট করতে, আসলে একটা অন্য জায়গা থেকে করছি তো আমার কাছে তাই খুব একটা অপশন নেই। এবার ঠিক আছে? না ঠিক নেই, তবে তুমি কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। তো যেটা কথা হচ্ছে, তো আমি আজকে তাই ভীষণ ভীষণ খুশি এবং আপনাদের সামনে বলতে পেরে, এখানে অনেক মাতাজিরা আছেন, অনেক সেম সমান মনোভাবের লোকেরা আছেন, তো আমার ভীষণই ভালো লাগছে। এবং আজকের এই বিশেষ দিনটি অলরেডি দিদি পরিচয় দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তো সময় নষ্ট না করে আমি যাচ্ছি আমাদের আজকের টপিকে। একটাই শুধু অনুরোধ আছে, যখন যে কোনো প্রশ্ন যখন কিছু বা হবে, আমাকে যদি একবার একটু থামিয়ে জিজ্ঞেস করেন তাহলে খুব ভালো হয়। আমি আমার মতে বলে যাব, কিন্তু আপনাদের মনে যখনই কোনো কোয়েশ্চেন আসবে জাস্ট ইন্টারাপ্ট, কারণ আমি যখন স্লাইড প্রেজেন্ট করব আমি মেসেজটা চেক করতে পারবো না। তো সেই হিসেবে আপনারা যদি আনমিউট করে বলেন, সঙ্গে সঙ্গে আমি সেই কোয়েশ্চেনটা নিয়ে নেব। এবার আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আমাকে না পারমিশন দিতে হবে স্ক্রিন শেয়ারে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। মানে পিপিটি তো, ফ্রম কশন টু কোলাবোরেশন যেখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রম কশন টু কোলাবোরেশন মেকিং এআই ওয়ার্ক ফর ইউ, আপনাদের বলে রাখি এই ছবিটাও কিন্তু আমার এআই কে দিয়েই বানানো, এবং আজকের প্রেজেন্টেশনের বেসিক পুরো জিনিসটা এআই আমাকে বানিয়ে দিয়েছে। আমরা অবশ্যই শিখবো যে কি করে আমরা স্মার্ট ওয়ার্ক করব, কারণ আজকের দিনের মেন প্রবলেম হচ্ছে আমাদের সবার কাছে সময় খুব কম। তো এআই আমাদেরকে সাপোর্ট করে, কিন্তু অফকোর্স আমরা দেখবো সেই সাপোর্টটা আমরা কিভাবে নেব যাতে আমরা ঠিকঠাক সাপোর্ট পাই। আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা আইটি কোম্পানি চালাই, কমপ্লিটলি ডেটা ট্রান্সফরমেশন, এর সাথে সাথে একটা এনজিও চালাই। তো ন্যাচারালি কি করে আমি শুরু করেছিলাম, আমি সময়গুলো ম্যানেজ করতে পারতাম না। তো তখন আমি এআই এর সাহায্য নিয়ে আমি দেখলাম আমি নিজেই অনেক সময় ম্যানেজ করতে পারছি, অনেক বেটার ওয়ার্ক করতে পারছি। তো তখন থেকে আমার এই এআই এর জার্নি শুরু হলো। অলরেডি দিদি বলে দিয়েছেন, সিস্টার নিবেদিতা আজকের দিনে শক্তির আরাধনা করেছিলেন। তো আমরা সবাই সেই শক্তির আরাধনা একবার করতে চাই, এবং যেহেতু এআই কে বলা হয় শক্তি, নতুন পাওয়ার, ইটস আ রিভলিউশন। তো সেই জন্য আমরা আজকে অবশ্যই সেই রিভলিউশনে যোগ দিয়ে শক্তির আরাধনা করার চেষ্টা করব।
এবার এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিটা এক্সপ্লেন করার আগে আমি যেটা বলতে চাইছি আপনাদের, হোয়াট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামথিং নিউ আর সেটা আগে থেকে চলে আসছে? আমি খুব সহজভাবে এক্সপ্লেন করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নাথিং নিউ। যখন একজন বাচ্চা জন্মায়, একটু বড় হয়, তখন সে আগুনে হাত দিয়ে দেয় অনেক সময়, কারণ সে জানে না ওখানে হাতটা দিলে ওর ছ্যাঁকা লাগবে। যখন ছ্যাঁকা লাগে তখন বুঝতে পারে যে ওখানে হাত দিতে নেই আগুনের ভেতর, বা তাকে যখন তার বাবা মা বা কেউ বড় কেউ বারণ করে, তখন সে বলছে না না ওখানে হাত দেওয়া উচিত না, তাহলে আমাদের ছ্যাঁকা লাগবে। সিমিলারলি কাঁচের দরজায় আমরা ধাক্কা খাই, যখন বাচ্চা ধাক্কা খায় সে জানে না ওটা কাঁচের দরজা, সে যখন ধাক্কা খেয়ে চোট পায় তখন সে শিখতে পারে যে না এটা কাঁচের দরজা, আমরা এখানে ধাক্কা খেলে চোট পাবো, তো এই কাঁচের দরজা আমি ধাক্কা দেবো না। তো এরকম যে ছোট ছোট জিনিস থেকে আমরা কিন্তু বাচ্চা বয়স থেকে শিখি, তার মানে আমরা ডেটা কালেক্ট করি। এই যে ছোট জিনিস থেকে যে এগুলো যে শিখছি আমরা, আগুন, কাঁচের দরজা, এক্সামের টেনশন, সবকিছু সেগুলো কিন্তু হচ্ছে ডেটা। এবং এই ডেটাগুলো আমরা যখন ফিড করছি আমাদের মধ্যে, তখন সেটা অ্যাকচুয়ালি ফিড হয়ে যখন আমাদের ইনফরমেশন জেনারেট করছে ওখান থেকে, পরবর্তীকালে আমরা যখনই কোনো আগুন আসছে আমরা তার মধ্যে হাত দিচ্ছি না, কারণ সেই ডেটাটা তখন ইনফরমেশন হিসেবে আমাকে ইনস্ট্রাক্ট করছে, আমাকে বলছে ওটা আগুন, ওর মধ্যে হাত দিও না, ওটা কাঁচের দরজা, ওখানে তুমি ধাক্কা খাবে। তো এইরকম ভাবে বাচ্চাও কিন্তু, আমাদের হিউম্যান বিইংও কিন্তু অ্যাকচুয়ালি ছোট ছোট জিনিস থেকে আমরা ডেটা গ্যাদার করে অ্যাকচুয়ালি লার্নিং করি, ইনফরমেশন জেনারেট করি, অ্যান্ড সেটাই হচ্ছে এআই। তার মানে এআই তে আমরা কি করছি, কম্পিউটারকে আমরা ডেটা দিচ্ছি, এবং যত বেশি ডেটা দেবো তত বেটার হয়। সেজন্য আমরা অনেক ডেটা দিচ্ছি, কম্পিউটারও সেখান থেকে ডেটাগুলো থেকে ইনফরমেশন জেনারেট করছে, অ্যান্ড দ্যাট ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমরা কম্পিউটারও একই প্রসেসে, যেভাবে আমরা মানুষের মনে, মানুষের ব্রেনে কাজ করা হয়, সেই একই প্রসেসে আমরা কম্পিউটারেও কাজ করার চেষ্টা করছি। নাও যদি আমি আসি এআই এর আরো ডিটেলে, এআই হচ্ছে শক্তি ডিজিটাল ফর্ম, সেটা আমরা আজকের দিনে ধরি। এবার আমরা ভাবতে পারি টাইপস অফ এআই। এআই এর টাইপ যদি ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে তাহলে 3 রকম এআই হয়: ন্যারো এআই, জেনারেল এআই, অ্যান্ড সুপার ইন্টেলিজেন্ট এআই। ন্যারো এআই মানে হচ্ছে আমি একটা স্পেসিফিক কাজ বলছি লোককে, অ্যালেক্সাকে বলছি অ্যালেক্সা এটা করে দাও, তার মানে একটা স্পেসিফিক কাজ যখন দিচ্ছি, ন্যারো ডাউন করছে, দ্যাট ইজ ন্যারো এআই বা উইক এআই। জেনারেল এআই মানে অনেক স্ট্রং, সে অনেক বেশি কথা বুঝতে পারে, মেশিন লার্নিং বুঝতে পারে। সুপার ইন্টেলিজেন্ট এখনো আসেনি, আমরা চেষ্টা করছি আরো অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে উঠুক, অনেক ক্ষেত্রে আরো বেটার ডিসিশন নিক, সেটা এখনো আমাদের এখানে আসেনি, মানে সেটা এখনো চলছে রিসার্চ ওয়ার্ক। আর আমরা টেকনোলজির উপর করে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড ডিপ লার্নিং, এই 3টে ভাগে ভাগ করতে পারি। নাও যদি আমি বলি হয় মেশিন লার্নিং কি, আমি যেটা এক্ষুনি বললাম সেটা হচ্ছে আমরা কম্পিউটারকে ইনফরমেশন দিচ্ছি, ডেটা দিচ্ছি, এবং আমরা বলছি এতজন লোকের এই হয়েছে, এই হচ্ছে ডেটা, সেখান থেকে কম্পিউটার লার্ন করছে, ও বেটার জেনারেট করছে, ও শিখছে, করে ও আরো বেটার রেজাল্ট দিচ্ছে। মানে একটা মডেলকে আমি ট্রেন করলাম উইথ পাইথন ল্যাঙ্গুয়েজ আর যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করে এবং ডেটা দিয়ে, যত বেশি ডেটা দেবো তত বেটার এফেক্টিভ রেজাল্ট আসে। সেই মডেলটা তখন যখন আমি ইনপুট দিচ্ছি, এরপর আউটপুট দিচ্ছে। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম 500 জন পেশেন্টের শীতকালে এই সময়তে হাঁফের প্রবলেম হয় বা পালমোনারি প্রবলেম হয়, বা 1000 পেশেন্টের বা 5 লাখ পেশেন্টের, আমি ডেটাটা দিলাম। তাহলে মেশিন বলবে হসপিটালকে ওই সময়তে হসপিটালের বেডটা ফাঁকা রাখো, মেশিন ডিসিশন নিচ্ছে, ও বলছে ফাঁকা রাখো, এই সময় পালমোনারি পেশেন্টরা আসবে। এবার একটা পেশেন্টের যখন সিমটমটা, একটা পেশেন্ট এলো, সিমটমটা যখন সেম হচ্ছে, মেশিনের কাছে ডেটা আছে, অলরেডি 5 লাখ পেশেন্টের এরকম হয়েছে, সেই পেশেন্ট যখন আসছে মেশিন কম্পেয়ার করছে, করে দেখছে যে না এরও তাহলে সেম হবে, তার মানে দ্যাট ইজ মেশিন ক্যান টেক ডিসিশন। অ্যান্ড যেহেতু ওর কাছে বেটার ডেটা আছে, অনেক বেশি ডেটা আছে, ও ভালো ডিসিশন নিতে পারছে। না আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে মেশিন কি স্কিল নিয়ে নিচ্ছে? না, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এআই আমাদের থেকে আমাদের স্কিলটা নিতে পারে না, ও ডেটার বেসিসে ইনফরমেশন জেনারেট করতে পারে, ও ডেটার বেসিসে যে রিপিটেড ওয়ার্ক হয়, যে বারবার আমরা যে কাজগুলো করি সেটাও বেটার করে।
কিন্তু ও অ্যাকচুয়ালি আমাদের থেকে আমাদের স্কিল, আমাদের ভাবনা শক্তি এগুলো কিন্তু নিতে পারে না। বা আমি বারবার যেটা আরেকটা সময় বলি, আরেকটা কথাও বলি, এই যে গুরু শিষ্য পরম্পরা আমরা যেভাবে অ্যাকচুয়ালি শিখি, পড়াশোনা শিখি, সেটা কিন্তু এআই কখনোই সেই জায়গাটা নিতে পারে না। সেই গুরু শিষ্যের বন্ডিং খুব আলাদা হয়। আজকে আমি জাস্ট দিদিকে দেখা করবো বলে দৌড়ে এসেছি, মানে আমি যে কি এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে এটা গুরু শিষ্য পরম্পরা। কোনো ওই পাশে যদি কোনো এআই থাকতো আমি ভাবতামই না, মানে আমরা এটা ভাবতেই পারি না। তো সেই জায়গাটা কখনোই এআই নিতে পারে না। আমরা এবার আসছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে আমরা এআই এর সাথে হিউম্যান বিইং এর মতো কথা বলবো এবং ও সেটা বুঝতে পারবে। আমরা কোনো ডকুমেন্টস দেব, ও সেটা পড়তে পারবে, ও পড়ে সেটার থেকে আবার কোনো ডিসিশন নিতে পারবে, কোনো কিছু ওর ওপিনিয়ন ড্র করতে পারবে। তাহলে সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। Now, what is deep learning processing? Deep learning processing means it is thinking like human brain, mimic human brain. সেটা কি করে করছে? সেটা একটা কোনো ইনফরমেশনকে বিভিন্ন লেয়ারে ডিভাইড করছে এবং যখনই একটা 2D, ভাবুন একটা এক্সরে, 2D এক্সরে কে ও অনেকগুলো লেয়ারে ভাগ করলো, তখন ও আরো অনেক বেটার ভিজিবিলিটি পাচ্ছে। তার কারণ ও বুঝতে পারছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি হয়েছে। কারোর একটা ছোট কিছু ফ্র্যাকচার হয়েছে, ও তাহলে বুঝতে পারছে কোন লেয়ারে এক্স্যাক্টলি ফ্র্যাকচারটা হয়েছে। তাহলে সেটা হচ্ছে চলে যায় আমাদের ডিপ লার্নিং পার্টে। তাহলে মোটামুটি 3টে জিনিস খুব ফেমাস: মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ইমেজ প্রসেসিং এন্ড ডিপ লার্নিং। এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, তাই জন্য মেশিন লার্নিং মানে আমরা বলছি তো বারবার এআইটা শক্তি, এবং এই শক্তিগুলো মা কালী ওনার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সো আমাদের অবশ্যই এই শক্তিগুলোর আরাধনা করা উচিত। এবার যদি আমরা কনসিডার করি এআই ইন এভরিডে লাইফ, আমরা কি এআই ইউজ করছি? ইয়েস, আমরা জেনে বা না জেনে আমরা অ্যাকচুয়ালি এআই ইউজ করছি। যদি সত্যি কথা বলতে হয় তাহলে গুগল ম্যাপ ছাড়া আমরা কিন্তু যেতে পারি না কোথাও। মানে আমরা কিন্তু আজকাল গুগল ম্যাপের উপরে ডিপেন্ডেন্ট। সেই গুগল ম্যাপ কি করে প্রেডিক্ট করছে, তার মানে মিডিয়া সাউন্ডটা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়ে কি একটা হয়ে গেল। কি টিপলে শোনা যাচ্ছে তো? কারো একটা ওই কারো একটা মাইকটা খোলা রয়েছে, সেটা একটু সবাই বন্ধ করে দিন। মাইকটা সবাই মিউট করে রাখুন। শুরু কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। ওকে, সো যদি আমরা ভাবি গুগল ম্যাপ, আমরা গুগল ম্যাপ দেখে জাস্ট কি করি, আমরা সার্চ করি চলে যাই। এবং গুগল ম্যাপ আমরা আমাদের যখন বুক করছি অ্যাপগুলো, উবার, ওলা, সবই আমরা কিন্তু গুগল ম্যাপ ইউজ করছি। গুগল ম্যাপও কিন্তু অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছে, ট্রাফিক প্যাটার্ন বলছে যে সেখানে জ্যাম হচ্ছে, আমাদের পৌঁছতে কতটা সময় লাগবে, সেই যে প্রেডিকশনটা সেটাও কিন্তু অনেকটাই আজকাল এআই এর উপর বেস করে হয়। সেম হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমরা যে সিরি, অ্যালেক্সা তাদের এক একটা করে কমান্ড দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা এআই এর উপরে করছি এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার বেসিসে আমরা ইউজ করছি। আর আমরা কি করছি, আমরা ইউটিউবে যখন কিছু সার্চ করি, অ্যাজ ফর এক্সাম্পল আমি ইউটিউবে সার্চ করছিলাম এআই ইন ম্যাথামেটিক্স, সেই সার্চটা তো দিচ্ছেই, তাছাড়া ও ডান দিকে আরো সাজেশন দিচ্ছে। তার মানে ও ট্র্যাক করছে আমি কি খুঁজছি, সেই অনুযায়ী ও কিন্তু নিউরাল নেটওয়ার্ক করে বাকি সাজেশন গুলো দিচ্ছে। কখনো কখনো দেখবেন আমরা অ্যামাজনে যখন কিছু খুঁজি, অ্যাজ ফর এক্সাম্পল আমি খুব একটা ভালো ড্রেস খুঁজছি, তাহলে আমি যখন ফেসবুকে যাই তখনও আমাকে ড্রেসের সাজেশনটা দেয় ডান দিকে। তার মানে অ্যামাজনের থেকে ও নিউরাল নেটওয়ার্ক করে ও ওঠাচ্ছে আমার পছন্দ কি কি না, উঠিয়ে সেটা আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে আমাকে কিন্তু দেখাচ্ছে। এটা কি ভয়ের? আমরা তাতে আসছি। ইয়েস, ওরা আমাদের কিন্তু ট্র্যাক করছে। আমরা অ্যাকচুয়ালি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা অনলাইন মুভমেন্টে ট্র্যাক হচ্ছি। আমরা কি করছি সেটা অনুযায়ী ম্যাপিং হচ্ছে, সেই অনুযায়ী আমাদের দেখানো হচ্ছে। এবার আমরা আসছি তাহলে এআই এর অ্যাপ্লিকেশনস অ্যাক্রস সেক্টরস। এআই যদি আমরা অ্যাকচুয়ালি ইউজ করি
তাহলে যে ডিফারেন্ট সেক্টর যেমন হসপিটাল, হেলথ কেয়ার, এডুকেশন, এগ্রিকালচার, যে কোনো আমাকে একটা সেক্টরের নাম বলুন, আমি আপনাকে বলবো তার অ্যাপ্লিকেশন কি কি। মানে এআই এর অ্যাপ্লিকেশন হচ্ছে ভাস্ট। এবার যদি আমি হেলথ কেয়ারে ঢুকি তাহলে অনেক ফাস্ট ডায়াগনোসিস হচ্ছে। কি করে? অ্যাজ ফর এক্সাম্পল ভাবুন যে এক্স রে হলো একটা পেশেন্টের, তারপরে হসপিটাল অনেক সময় বলে এখন তো রেডিওলজিস্ট নেই, তো এখন আমরা রিপোর্টটা দিতে পারছি না, তার জন্য কিন্তু আমাদের অনেকটা ওয়েট করতে হয়। কিন্তু সেই রিপোর্টটা ইনস্টেড অফ রেডিওলজিস্ট এআই দিয়ে দিচ্ছে এক্স রে প্লেট থেকে। তার মানে কিন্তু অনেক ফাস্ট হচ্ছে। এবং পেশেন্ট যখন ক্রিটিক্যাল, তখন যখন ডায়াগনোসিস করে রিপোর্টটা ডাক্তারের কাছে চলে যাচ্ছে, ডাক্তার বেসড অন দ্যাট ইমিডিয়েট ডিসিশন নিতে পারছে। এবং এরকম প্রচুর ডিজিজ আছে যেখানে ইমিডিয়েট ডিসিশন নিলে পেশেন্ট কিন্তু বেঁচে যায়। তাহলে এআই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আরো অনেক বেটার ওয়েতে পেশেন্ট ট্রিটমেন্ট করতে হেল্প করছে। আপনি অন্যভাবেও ভাবুন না, আমার পিএইচডি থিসিসটাই ছিল ই হেলথ কেয়ার ইন রুরাল ইন্ডিয়া। আমাদের গ্রামে গ্রামে এখনো কিন্তু ভালো ডাক্তার আমরা পাই না, অনেক গ্রামে ডাক্তারই নেই। কিন্তু যদি পেশেন্টের কোনো এরকম টেস্টের রেজাল্ট বা কিছু যদি পেশেন্টের কাছে থাকে, এআই কিন্তু ডায়াগনোসিস করে শহরে বসা ডাক্তারের কাছে সেটা পাঠিয়ে দিতে পারে। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য রিস্ক ফ্যাক্টর, ডাক্তার কিন্তু পেশেন্টকে দূর থেকে ইনস্ট্রাকশন দিয়েও ট্রিট করতে পারে। তার মানে এআই এর কন্ট্রিবিউশন আছে। আর কি হতে পারে? পার্সোনালাইজ ট্রিটমেন্ট। ভাবুন অনেক সময় সার্জারির পরে পেশেন্ট ফিরে যায়, তখন তারা মনে করতে পারে না ডাক্তার এক্স্যাক্টলি কি বলেছিল, কি রুটিন ফলো করতে বলেছিল, রিহ্যাবিলিটেশনে কি হওয়া উচিত ছিল। তখন কি হচ্ছে, এআই তাকে বলছে এই এই ফলো করো, এই সময় যোগা করো। ডিপেন্ডিং অন দ্য স্লিপ প্যাটার্ন সে ওষুধ সাজেস্ট করছে, ওষুধ খাওয়ার জন্য অ্যালার্ম দিচ্ছে। সমস্ত কিছু এআই এর থ্রু দিয়ে হচ্ছে। অ্যান্ড আসে মেডিকেল রিসার্চ। মেডিকেল রিসার্চ কেন, যে কোনো রিসার্চে এআই প্রচুর হেল্প করে। আমার মনে পড়ে আমি যখন রিসার্চ অ্যাকচুয়ালি করেছিলাম তখন প্রচুর কষ্ট করে লাইব্রেরিতে গিয়ে সমস্ত বই নিয়ে বসে রিসার্চ করতে হয়েছিল। এখন এত টুলস আছে, আমরা শুধু এআই এর ডিফারেন্ট টুলস কে ইউজ করে যদি বলি আমি এই টপিকে রিসার্চ করতে চাই, আমাকে এই টপিকের উপর সারা বিশ্বে কি কি কাজ হচ্ছে জানাও, এআই কিন্তু তা জানিয়ে দেয় আপনাদের, একদম সঠিকভাবে জানিয়ে দেয় এই পেপার সারা বিশ্বে এই কাজ হচ্ছে, এবং সেগুলো ইচ্ছে করলে আমরা কিন্তু দেখতেও পারি। এবার যদি আমি আসি এডুকেশনে, তাহলে হচ্ছে এডুকেশনেও প্রচুর কিছু আছে। আমরা এর আগে যে এডুকেশন প্যাটার্ন ফলো করতাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি যা সিলেবাস আছে, উই হ্যাভ টু ফিনিশ দ্য সিলেবাস। এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন আউটকাম বেসড লার্নিং হচ্ছে। মানে আমি ধরুন হতে চাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই অনুযায়ী আমি কি কি পড়বো, আমি কিন্তু স্কুল বলছি না, তারপরে আমি কি কি পড়বো সেই অনুযায়ী সেটা কিন্তু এআই বলতে পারে। স্কুলের যদি একটা ভালো অ্যাপ্লিকেশন আমি বলি, একটা ভালো অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে ক্লাসরুমে যদি ক্যামেরা ফিট থাকে, এআই কিন্তু ফেসটা রিড করছে, এবং ফেস রিড করে এআই কিন্তু মেন্টাল কন্ডিশন অফ দ্য স্টুডেন্ট ডিটেক্ট করছে, এবং করে কিন্তু ও অ্যালার্ট জেনারেট করতে পারে যে এই স্টুডেন্টটা আগের থেকে বিহেভিয়ার প্যাটার্ন ভীষণ বেশি চেঞ্জ হয়েছে, তো আপনারা এই পার্টিকুলার স্টুডেন্টের উপর ফোকাস করুন, কিছু একটা প্রবলেম হচ্ছে। তো তার থেকে কি হয়, অনেক সময় স্টুডেন্ট অনেক বিভিন্ন কারণে যে ডিস্টার্বড হয়, আমরা তখন তাকে এক্সাক্ট স্টুডেন্টটাকে ফাইন্ড আউট করে যদি কাউন্সেলিং করতে পারি ও সেরে যায়। সেই ডিটেকশনের কাজটাতে এআই হেল্প করছে। আমি কখনোই বলবো না এআই কাউন্সেলিং করবে, সেখানে অবশ্যই আমাদের কোনো দিদি বা কারুর দরকার, ডাক্তার দরকার, সেটা এআই করতে পারে না, কিন্তু অবশ্যই মানে এআই আমাদেরকে ডিটেকশনে সাহায্য করছে। আর কি হচ্ছে, ট্রান্সলেশন টুলস আমাদের সত্যি সত্যি, ভাবুন এআই কে আমি বাংলা ইনস্ট্রাকশন দিলাম আমাকে একটা রচনা লিখে দাও, এআই কিন্তু বাংলাতেই লিখে দেবে। আমরা যদি বলি ইংলিশ, হিন্দি, যার যা ল্যাঙ্গুয়েজ আমরা বলে যদি বলি এটা ট্রান্সলেট করে দাও, এআই পুরোটা করে দেবে। এখন যে বড় বড় ওয়েবসাইট গুলো, কখনো যদি আপনারা চান যে এই ওয়েবসাইটটা আমি বাংলায় দেখতে চাই, জাস্ট ক্লিক অফ ওয়ান বাটন, তাহলে সেই ওয়েবসাইটটা বাংলায় দেখতে পাওয়া যায়। এগ্রিকালচারেও অনেক কিছু আছে, ক্রপ প্রেডিকশন, কোন সময় কোন ফসল ভালো হবে, কোন জমির ওপর হবে, এআই পুরোটা প্রেডিক্ট করছে। রিসোর্স অপটিমাইজেশন, পেস্ট ডিটেকশন, আমি এর খুব ডিটেলে আসছি না, তার কারণ আমি আজকে কিছু জিনিস আরো শেখাতে চাইছি। মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা সেক্টরে
এআই এর কিন্তু প্রচুর বড় ভূমিকা আছে। বিজনেস অ্যান্ড আর্ট, কাস্টমার সার্ভিস, এআই কাস্টমার সার্ভিসে প্রচুর হেল্প করছে। এখন এজেন্টিক এআই এসে গেছে, যারা নিজেরাই ফোন করে জিজ্ঞেস করছে কাস্টমারকে যে তোমার আরো ওয়াটারের সার্ভিসটা ডিউ আছে, তো আমি কি লোক পাঠাবো এই দিনে? কারণ এআই দেখতে পাচ্ছে সার্ভিস ডিউ আছে, সেই অনুযায়ী ইনস্টেড অফ হিউম্যান বিং এআই কল করছে। এখন এখানে অফকোর্স কোশ্চেন আসছে বারবার যে এই যে এআই কল করছে তার মানে তো আমাদের চাকরি চলে যাবে। আমাদের চাকরি চলে যাবে কি? আমার মতে না, চলে যাচ্ছে না, শিফট হচ্ছে। কলিং এর জায়গাটা হয়তো এআই নিয়ে নিচ্ছে, কিন্তু সেই জায়গায় অনেক বেশি ডেটা সায়েন্টিস্টের দরকার হচ্ছে, জেনারেটিভ এআই যারা জানে তাদের দরকার হচ্ছে। মানে একটা চাকরি যাচ্ছে কিন্তু প্যারালালি আরো অনেক চাকরি তৈরি হচ্ছে, এবং আমরা যদি এক্স্যাক্টলি সেখানে ফোকাস করতে পারি যে কোন চাকরিটা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, তাহলে কিন্তু কোনো জায়গায় যাচ্ছে না, আমরা কিন্তু আলটিমেটলি উন্নতির পথে এগোচ্ছি। এবার যেটা বলছিলাম, আপনারা বলতে পারেন যে এআই ফোন করছে, এআই ফোন করে জিজ্ঞেস করছে ইন্স্যুরেন্স কোম্পানিকে। অন্যভাবে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে, কোনো একটা স্টুডেন্ট এসে জিজ্ঞেস করছে আচ্ছা আমি কিন্তু বিটেক না, ধরুন আমি বলছি আমি বিকমে অ্যাডমিশন নিতে চাই কিন্তু আমার 12-এ ম্যাথস ছিল না, আমি কি অ্যাডমিশন নিতে পারি? এআই অ্যান্সার দিচ্ছে whether yes or no, ইয়েস অ্যাডমিশন নিতে পারো, না। যদি না নিতে পারা যায় তাহলে আর কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে এবং সেই কোর্সগুলোর ফিউচার কি, সেই সবটা কিন্তু এজেন্টিক এআই বলছে। এবার সেটার ভালো দিক আছে। ভালো দিক কি আছে? আমি যদি অন্যভাবে ভাবি, এজেন্টিক এআই কিন্তু 24/7 অ্যাভেলেবেল রয়েছে, যেটা সম্ভব না নর্মাল হিউম্যান বিং সবসময় অ্যাভেলেবেল থেকে আনসার দিতে পারে না। সেকেন্ড কি উপকারিতা আছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। কেউ হিন্দিতে কথা বলবে, কেউ বাংলায় বলবে, কেউ ইংলিশে বলবে, কেউ আরো গুজরাটিতে বলবে, মানে ডিফারেন্ট লোক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করবে, এজেন্টিক এআই কিন্তু তাকে তার সেই ল্যাঙ্গুয়েজে রিপ্লাইটা দিতে পারছে। তো তার ফলে সেখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। আর কি হচ্ছে, আমরা অনেক বেশি অ্যানালিসিস করতে পারছি, সেই অ্যানালিসিস অনুযায়ী বিজনেস কিন্তু আরো অনেক বেটার করা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংও করি, এবং সেখানে আগে যেরকম ভাবে করতাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যানালিসিস করি কোন ক্লায়েন্ট ইন্টারেস্টেড, কে আসছে দেখতে, কে কতটা ইন্টারেস্টেড, সেই অনুযায়ী সেই জায়গাতে আমরা আরো বেশি করে সেই অ্যাডভার্টাইজমেন্ট চালাই। তো আমরা অ্যানালিসিসটা এআই এর থ্রু দিয়ে আরো অনেক বেটার করতে পারছি। সো এআই কে আমাদের নেওয়া উচিত অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি ওরা কাজ করে তাহলে কিন্তু আমরা আরো অনেক বেটার করব। নাও কামিং টু দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এআই এর যাই কিছু করতে পারে, আমরা জেনারেলি নর্মাল জেনারেল পিপল আমরা কিন্তু যেটা ইউজ করি দ্যাট ইজ জেনারেটিভ এআই। আপনারা সবাই হয়তো শুনেছেন এখন চ্যাট জিপিটি, অনেকে হয়তো ইউজও করছেন। এই যে জেনারেটিভ এআই, সেটা যদি ঠিকঠাক আমরা ইউজ করতে চাই তার জন্য আমাদের জানা দরকার হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং? প্রম্পট মিনস হচ্ছে এক্স্যাক্টলি কিভাবে আমরা এআই কে ইনস্ট্রাকশন দিচ্ছি। ধরুন একটা বাচ্চাকে যদি আমরা ইনস্ট্রাকশনটা ঠিক মতো না দিতে পারি তাহলে সে বাচ্চাটা কি ফলো করতে পারে? আচ্ছা বাচ্চার কথা ছেড়েই দিন, যদি আজকের প্রোগ্রামটাতে আপনাদের কাছে ইনস্ট্রাকশন যেত আচ্ছা ঠিক আছে বুধবারে একটা প্রোগ্রাম আছে এআই এর ওপর, আপনাদের ন্যাচারালি মনে প্রশ্ন আসতো প্রোগ্রামটা কোথায় হবে, অনলাইন হবে না অফলাইন হবে? অনলাইন হলে জুমে হবে না গুগলে হবে? প্রোগ্রামটা কে কন্ডাক্ট করছে, কে এখানে স্পিকার, সেখানে ডিটেল টপিক কি কি কভার হবে, লিংক আমরা কোথায় পাবো? এই পুরো কোশ্চেন গুলো রয়ে যাচ্ছে। তার মানে এটা ভালো প্রম্পট নয়, ইট ইজ নট আ গুড প্রম্পট। ইনস্টেড অফ দ্যাট দেখুন কি সুন্দর একটা ক্রিয়েটিভ বানানো হয়েছে আজকের প্রোগ্রামের জন্য, সেখানে লিঙ্কটাও রয়েছে, লিঙ্কে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি গুগল মিটে হচ্ছে, টপিকের ডিটেল গুলো দেওয়া হয়েছে এক্স্যাক্টলি কি কি বলা হবে। তার ফলে পুরো ব্যাপারটা ওই ক্রিয়েটিভটা থেকে বোঝা যাচ্ছে। তার মানে ওটা হচ্ছে সেরকম ভাবে এআই কে আমাদের বলতে হবে গুড প্রম্পট। এআই কে যখন আমরা প্রপার ইনস্ট্রাকশন দেবো এআই বুঝতে পারে। একটা মজাদার তাহলে এক্সাম্পল দিই। একবার আমার হাজবেন্ড ভাইস চ্যান্সেলর, তো ওনার কাছে একবার একটা ফ্যাকাল্টির বাচ্চা এসেছিল, তো সে চিপস খাচ্ছিল। তো আমার হাজবেন্ড তাকে বলেছে এই চিপসটা তো ভালো না, ছোটরা খায় না, ছোটরা কাঁচা লঙ্কা খায়, কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো। তা ও বলেছে কাঁচা লঙ্কা তো মা খেতে দেয় না, খুব ঝাল লাগে। তা বলেছে না না, কাঁচা লঙ্কা মাকে গিয়ে বলবে ওর থেকে ভালো হয় না, কোনো ঝাল নেই, ওটা খুব টেস্টি।
তো সন্ধ্যেবেলা সে ডিনারে গিয়ে বাচ্চাটা মাকে বলছে আমাকে তো কাঁচা লঙ্কা এবার দিতেই হবে। কিছুক্ষণ পর তার মা বলছে তো প্রবলেমটা কি আজকে, মানে তুমি কাঁচা লঙ্কা কেন খেতে চাইছো? তো বলেছে তোমার প্রিন্সিপাল বলেছে কাঁচা লঙ্কা খাওয়া বাচ্চাদের জন্য খুব ভালো, ওটা ভালো টেস্টি হয়। তো তার মানে আমরা প্রম্পটে ভুল ডেটা দিলাম, ভুল ইনফরমেশন দিলাম, সবকিছু ভুল দিলাম। তো সেরকম ভাবে আমাদের খুব কনসিয়াস থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কি ডেটা আমরা দিচ্ছি, ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমরা যে প্রম্পট দিচ্ছি সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমি এক্ষুনি আপনাদের যদি একটা এক্সাম্পল দেখাই, ধরুন আমরা বলছি রাইট পোয়েম। রাইট পোয়েম বললে এআই এর ন্যাচারালি মনে হবে পোয়েম কি টপিকের উপর পোয়েম হবে, কত লাইনের পোয়েম হবে। সেখানে যদি আমি বলি গুড প্রম্পট কি রাইট ডিভোশনাল পোয়েম অ্যাবাউট মা কালীর স্ট্রেংথ অ্যান্ড কম্প্যাশন, আমি এটাকেও কিন্তু খুব ভালো প্রম্পট বলবো না, কারণ আমি এখানে বলিনি আমার কত লাইন চাই। এআই 5 লাইনও লিখতে পারে, এআই 5000 লাইনও লিখতে পারে। তাহলে আমি যদি এখানে আরো একটু স্পেসিফিক্যালি বলি যে রাইট ডিভোশনাল পোয়েম অ্যাবাউট মা কালীর স্ট্রেংথ অ্যান্ড কম্প্যাশন অ্যান্ড মেবি 100 লাইনস, তাহলে ও 100 লাইনের একটা কবিতা লিখে দেবে। সেরকম জেনারিক আউটপুট, এটা হচ্ছে জেনারিক একদম, আর এটা হচ্ছে পার্সোনালাইজড অর মিনিংফুল আউটপুট। দেখা যাক আজকে আমরা এরকম একটা যদি পোয়েম লিখতে দিই, তো আমি ওপেন করছি তাহলে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন করে আমরা একটা পোয়েম লিখতে দিয়ে দেখি কি হয়। চ্যাট জিপিটি স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। রাইট আ পোয়েম অফ, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, write a poem of 10 lines about rainy day. যে কোনো কিছু আপনারা টপিক বলতে পারেন, আমি যে কোনো একটা তুলে নিচ্ছি আপাতত দেখানোর জন্য। তাহলে 10 লাইন্স আমি মেনশন করে দিয়েছি, রেনি ডে বলে দিয়েছি। ও লিখেছে রেন ড্রপস ট্যাপ জেন্টল সং অন গ্লাস। তো ও একটা লিখেছে। এবার ধরুন আমি বললাম যে রাইট আ বেঙ্গলি পোয়েম of 10 lines on rainy day. বৃষ্টি নামে মেঘের কোলে পদঘাট ভিজে চুপটি রোলে, ও কিন্তু বাংলাতে লিখছে। এখানেও যদি আপনারা কোনো স্পেসিফিক লাইন চেঞ্জ করতে চান আপনারা কিন্তু সেটা ওকে দিয়ে চেঞ্জ করাতে পারেন, আরো অনেক স্পেসিফিক বলে না আমি এরকম চাইছি, একটা ডেসক্রিপশন দিচ্ছে আমরা আশপাশে, সেটা আমরা কিরাম চাইছি সেটা। আমি আজকে এটার খুব ডিটেলে যাচ্ছি না, কারণ আমাদের প্ল্যান আছে আমরা গুড প্রম্পট বা এরম আস্তে আস্তে একটা একটা সেশন আমরা নেব, এবং সেখানে অনেক কিছু বলার আছে। মানে একটা প্রম্পট ভালো দিতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হয়, এবং অনেক কিছু খেয়াল রেখে আমরা যদি প্রম্পটটা দিই তাহলে কিন্তু একদম এক্স্যাক্টলি আমরা যা চাই তার থেকে হয়তো বেটারই কিছু পাই। তো সেটা ডিপেন্ড করবে আমরা প্রম্পটটা কতটা ভালো দিতে পারছি। সো দিস ইজ কল্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। নাও আমরা যদি নেক্সট এতে আসি, সেটা হচ্ছে ম্যাজিক প্রম্পট। ম্যাজিক প্রম্পটের 4টে পার্ট থাকে, ইনস্ট্রাকশন, কনটেক্সট, ইনপুট ডেটা, আউটপুট ইন্ডিকেটর। তার মানে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে সামারাইজ দিস আর্টিকেল ইন 100 ওয়ার্ডস ইউজিং ফর্মাল একাডেমিক ল্যাঙ্গুয়েজ, আমরা একদম ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছি। কনটেক্সট কি? কনটেক্সটে আমাদের বলা উচিত আর্টিকেল ইজ ফর ইউনিভার্সিটি প্রফেসর অর ফর স্কুল স্টুডেন্ট, যাদের জন্য আমরা চাই সেই কনটেক্সটটা যদি আমি বলে দিই তাহলে এআই অনেক বেটার কাজ করে। থার্ড, ইনপুট ডেটা, মানে আমাদের ধরুন একটা যদি চিঠি লিখতে হয়, আমরা যদি তার আশপাশে সেরকমই একটা চিঠি আপলোড করে বলি এটার মতো করে লেখো, তাহলে ও অনেক বেটার ওয়েতে লিখতে পারে। এন্ড হোয়াট ইজ আউটপুট, মানে আমরা বলতে চাই আমরা বুলেট পয়েন্ট চাই না প্যারাগ্রাফ চাই না ডিটেল চাই না শর্ট চাই, এটা হচ্ছে আউটপুট। তাহলে এই 4টে মিলিয়ে হচ্ছে ম্যাজিক প্রম্পট। এগেন আমি কিন্তু এর ডিটেলে খুব একটা যাচ্ছি না আজকে আর। আমরা এর পরে অ্যাকচুয়ালি যেটা আজকে দেখতে চাই সেটা হচ্ছে আমাকে পার্টিকুলার একটা টপিক আমার মনে হয়েছে আজকে আমাদের বলা উচিত, সেটা হচ্ছে মেকিং ইজি অ্যান্ড এফেক্টিভ প্রেজেন্টেশন। এবার ধরুন আমরা একটা কোনো প্রেজেন্টেশন বানাতে চাই এআই এর থ্রু দিয়ে, আমি জাস্ট একটা দুটো স্টেপ আজকে দেখিয়ে দিচ্ছি, এটা ভীষণ হেল্পফুল যে কোনো কারোর জন্য। তো আমি চ্যাট জিপিটি কে গিয়ে বলবো, সবার আগে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি,
দিয়ে আমি বলছি I want to make a presentation on 8 slides on ধরুন AI in education or maybe AI in school education. না, স্কুল হাটিয়ে দিই, স্কুলটা বড় ন্যারো হয়ে যাবে। AI in education, স্কুল হলেও হবে। So I want to make a presentation of 8 slides of AI in education. Give me slides idea with image idea. আমি চ্যাট জিপিটি কে তাহলে বলছি আমি এটা করতে চাই। এখন চ্যাট জিপিটি আমাকে স্লাইড 1 স্লাইড 2 করে সমস্ত কন্টেন্ট বানিয়ে দিয়েছে। আমি সিম্পল কি করছি, চ্যাট জিপিটির কাছ থেকে এই কন্টেন্টটা কপি করছি, স্লাইড 1 স্লাইড 2 করতে করতে স্লাইড 8 অবধি আমি কপি করলাম। কন্ট্রোল সি করে চ্যাট জিপিটির থেকে তার মানে আমি আইডিয়া নিলাম, কপি করলাম, তারপরে একটা গামা বলে একটা এআই এর টুল আছে, গামা.অ্যাপ। এখানে লগ ইন করতে হয় যে কোনো মেল আইডি দিয়ে, এটা ফ্রিতেই হয়। তো আমি সেখানে গিয়ে ক্রিয়েট নিউ করছি, ক্রিয়েট নিউ করে পেস্ট ইন টেক্সট, এখানে অনেক কিছু আছে, আমি কিন্তু পেস্ট ইন টেক্সটে যাচ্ছি, গিয়ে চ্যাট জিপিটিতে যেটা কপি করেছিলাম আমি এখানে সেটা পেস্ট করে দিলাম। এখানে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনে টিক করা আছে, আমি আরো নিচে যাচ্ছি, গিয়ে আমি কন্টিনিউ করলাম। তাহলে আমি যদি কন্টিনিউ করি ও ওখানে আমাকে দেখাচ্ছে স্লাইড 1-এ কি হবে, স্লাইড 2-তে কি হবে। আমি কিন্তু এখানেও আবার ইচ্ছে করলে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি। বাঁদিকে দেখুন ও দেখাচ্ছে যে টেক্সট জেনারেট, মানে স্লাইডে বেশি টেক্সট হবে না মিডিয়াম হবে না ডিটেল হবে, কাদের জন্য হবে, এডুকেটার্স অ্যাডমিনিস্ট্রেটর কাদের জন্য হবে, টোন কিরম থাকবে, ইনফরমেটিভ না ফর্মাল না কিরকম, ল্যাঙ্গুয়েজ কি হবে, ইমেজেস এআই জেনারেটেড হবে না ইন্টারনেট থেকে নেবে, ফরম্যাট প্রেজেন্টেশন হবে না পিডিএফ হবে, এই সমস্ত ও জিজ্ঞেস করছে। আমি ওকে বললাম কন্টিনিউ টোটাল। এবার দেখুন ও আমাকে থিম দেখাচ্ছে যে আমি কোন থিমে বানাতে চাই। অনেক থিম আছে, ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আমার এই থিমটা পছন্দ হলো, আমি এটা নিলাম। আমি এবার বলছি জেনারেট, যে আমি জেনারেট বললাম, আমি যে স্লাইডের পয়েন্টস গুলো দিয়েছি সেটা দিয়ে ইমেজ দিয়ে ও কিন্তু সুন্দর করে 8টা স্লাইড আমার জন্য বানিয়ে দিচ্ছে। তা স্টেপস হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমি চ্যাট জিপিটি কে বলে স্লাইড আইডিয়া নিচ্ছি, সেখান থেকে আমি কপি অ্যান্ড পেস্ট করে গামাতে আসছি, মানে কপি করছি পেস্ট করছি গামাতে, গামা আমাদের জন্য ওই 8টা স্লাইডস কিন্তু সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তার মানে দেখুন যে প্রেজেন্টেশনটা বানাতে আমাদের অনেক সময় লাগছিল সেটা কিন্তু আমরা আরো অনেক স্মার্ট ওয়েতে আমরা অনেক ইজিলি বানাতে পারছি। ট্রান্সফর্মিং এডুকেশন উইথ এআই, এটা আমাদের টপিক ছিল, ও তার জন্য ইমেজ জেনারেট করেছে এআই এর থ্রু দিয়েই। ফ্রম ক্লাসরুম টু ক্যাম্পাস, দ্য এআই রিভলিউশন ইন লার্নিং, হোয়াট ইজ এআই ইন এডুকেশন, ও তাতে সমস্তটা লিখেছে। অ্যাপ্লিকেশন অফ এআই ইন স্কুল, অ্যাপ্লিকেশন ইন হায়ার এডুকেশন, কেস স্টাডি, benefits of AI in education, challenges and ethical concern, the future of AI in education। ছবিগুলো কিন্তু বেশ সুন্দর ও জোগাড় করে সাজিয়ে এই প্রেজেন্টেশনটা বানিয়েছে। আপনারা যদি আমাকে বলেন কোনো একটা পার্টিকুলার টপিক, আমি সেই টপিকেও একটা প্রেজেন্টেশন কিন্তু চটজলদি বানিয়ে দেখাতে পারি। ইফ ইউ ক্যান সাজেস্ট এনি টপিক, কেউ যদি আনমিউট করে বলেন আমি তাহলে সেটা দেখাতে পারি। না, টপিক যেটাই হোক না কেন, তোমরা যেটা বলছো এটা থেকে আমাদের কোনটাতে কশাস হতে হবে? আমি আসছি। ঠিক আছে, বা রিপিটেশনস নাকি এ তো অনেকেই করে নেব। ধর আমি যেটা করলো, ওরা যেটা এখন একরকম ভাবে যা বললো আমার বন্ধু এরকম একটা করে নিয়ে গেল, আবার একই রকম এই যে রিপিটেশনস, ওয়ার ইজ দ্য অরিজিনালিটি, বা মানে আমার কোথায় আমি সাবধানতা অবলম্বন করবো? খুব খুব ভাইটাল প্রশ্ন। তার কারণ হচ্ছে যে যখন আমরা সবাই মিলে একই টপিকের উপর দিচ্ছি তখন একই রকম লিখছে, কিন্তু সেখানে যদি আমি বলতে পারি যে মনে করো আমি হচ্ছি খুব বড় লেভেলের প্রেজেন্টার বা মিডল লেভেলের প্রেজেন্টার, আমি
প্রেজেন্ট করতে চাই এটা, অডিয়েন্স এরকম হবে। এবং সেখানে আমি যাদেরকে বলতে চাই, স্পেশালি এডুকেশন ফিল্ডে, স্কুল এডুকেশনে আর হায়ার লেভেল এডুকেশনে এআই কোথায় কোথায় ভালো, কোথায় কোথায় আমাদের ইউজ করা উচিত না, সেখানে আমি একটা এক্সাম্পলে দিলাম। অ্যাজ পার এক্সাম্পল, যে আমরা এআইটাকে কিন্তু শুধুমাত্র প্রেডিক্ট করতে ইউজ করতে চাই, সেটার উপর ফোকাস করব। আমরা এই জিনিস ফোকাস করব, এই জিনিসকে আমরা করব না, তাহলে কিন্তু ও কাস্টমাইজড বানাবে। মানে আমি যত বেশি ইনফরমেশন দিতে পারবো, ও তত কিন্তু কাস্টমাইজড বানাবে আমার ওপর। এখন একটা মজার একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমার সাফদারজাং হসপিটালে একটা ডেলিভার করার ছিল, সেটা রিসার্চ মেথোডোলজির ওপর। তো আমি বাড়িতে বসেই প্র্যাকটিস করছিলাম চ্যাট জিপিটি কে। তা আমি বললাম আমার গ্রাফ চাই, যা তুমি বলছো তার উপর আমাকে গ্রাফ বানিয়ে দাও। তো ও আমাকে শুধুমাত্র বার গ্রাফ বানিয়ে দিল। তো আমি ওকে বললাম বার গ্রাফে শুধু হবে না, তুমি আমাকে সব রকম গ্রাফ গ্রাফ দাও, পাই চার্ট, লাইন, সব গ্রাফ দাও। তো ও আমাকে সব গ্রাফ বানিয়ে দিল। পরের দিন আমি কিন্তু ওটা ডিলিট করে দিয়েছি। পরের দিন আমি গেছি, গিয়ে আমি ওদেরকে বলছি, আমি এআই কে বললাম আমার গ্রাফ চাই। এআই কিন্তু আগের দিনে শিখেছে যে আমি কিন্তু শুধু একটা গ্রাফ দিলে আমার চলে না, আমাকে সব গ্রাফ দিতে হবে। তখন কিন্তু ওকে আমাকে আলাদা করে বলতে হলো না, ও কিন্তু সব গ্রাফ দিয়ে দিল। মানে আমি যত ওকে ইনপুট দেব, ও আমার থেকে লার্ন করবে, করে সেই অনুযায়ী আমার মতো করে বানাবে। এখন আমি যদি ওকে বলি একটা স্টোরি লেখো, যাতে মনে হয় আমি লিখছি, এবং সিন্স আমি চ্যাট জিপিটি এত বেশি ইউজ করি, ও কিন্তু জানে আমার লেখার স্টাইলটা কি। ও এবার যেটা লিখবে সেটা কিন্তু আমার মতো করেই লিখবে। তাহলে যত বেশি আমরা জানাবো, এবার দেখুন এক্ষেত্রে রিস্ক তো আছেই। আমরা একটা ওপেন সোর্সে আমাদের নিজেদেরকে জানাচ্ছিও, যেটা এআই কপি করতে পারছে, সেই রিস্কটা আছে, আমি বলবো না নেই। কিন্তু ঠিক আছে, মানে আমার মনে হয় যে আমাদের ছবি বা যে ইনফরমেশন যেগুলো দেয়া উচিত না, সেগুলো ছাড়া হয়তো আমরা বাকি জায়গাটা দিতে পারি। এবার যদি আমি বলি যে এআই এর ইউসেজ, এআই এর অনেক চ্যালেঞ্জ আছে। যেমন হচ্ছে বায়াসনেস, অনেক সময় ও বায়াস করে। সিকিউরিটি প্রবলেম আছে, আমরা যদি দিয়ে দিই নাম, অ্যাড্রেস একটা ওপেন জায়গায়, সবাই যেখানে রাখছে, তো সেখানে ন্যাচারালি দেওয়াটা উচিত নয়, কিন্তু অনেক সময় লোকে কিন্তু খেয়াল না করে পুরোটা দিয়ে দিচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, কোনো ডক্টরের প্রেসক্রিপশন আছে, সেটা আপলোড করে এআই কে বললো যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে তুমি ডেটা এক্সট্রাক্ট করো। সেই প্রেসক্রিপশনের অ্যাটলিস্ট নামটা, যার মানে যে পেশেন্টের নাম, তার এজ, অ্যাড্রেস, এগুলো অ্যাটলিস্ট দেওয়া উচিত না। এই যে সিকিউরিটি ব্যাপারটা আমরা খেয়াল করছি না। এথিক্যাল কনসার্ন তো এআই এর ভীষণ বেশি। তার কারণ হচ্ছে যে আমরা যখন হিউম্যান বিইং কিছু একটা কাজ করি, তখন আমরা অনেক কিছু মাথায় রেখে করি, সেটা কিন্তু এআই করে না। আমি এগুলোতে আরো ডিটেলে আসছি, তার আগে আমি একটা আপনাদের জব ডিসপ্লেসমেন্ট অলরেডি আমি বলেছি, তার আগে আমি একটা মজার ভিডিও দেখাতে চাই। কোনো জিনিসেরই বেশি ইউজ করা ভালো নয়, মানে আমরা আমাদের লিমিটে ইউজ করতে হবে। আমরা চ্যাট জিপিটি কে বলতে পারি যে এআই ইন এডুকেশন তুমি পুরো প্রেজেন্টেশন বানিয়ে দাও, ও আইডিয়া দিয়ে প্রেজেন্টেশন দিল, আমি গামাকে দিয়ে বানিয়ে নিলাম। কিন্তু তাতে আমরা আমাদের ব্রেনটাকে ইউজ করছি না। সো যখনই আমরা ভাববো যে আমাদের ব্রেনটা ইউজ করা দরকার, তখন আমাদের নিজেদের খানিকটা ভেবে রিসার্চ করে আমরা যদি সেই অনুযায়ী চ্যাট জিপিটি কে বলি, ও অনেক বেটার রেজাল্ট দেয়, এবং তাতে কিন্তু আমাদের ব্রেনটার ইউজ হয়। আমি এবার একটা আইওটির এক্সাম্পল দিচ্ছি, বেশি ইউজ করার কি ফল আপনারা বুঝতে পারবেন। তাহলে আশা করছি সাউন্ড বলবেন সাউন্ড আসছে। সাউন্ড আসছে না। ঠিক আছে, সাউন্ড হচ্ছে, সাউন্ড এটাতে যদি সাউন্ড থাকে, সাউন্ড আসছে না, এমনি ছবি দেখতে পাচ্ছি।
সাউন্ড শোনা যাচ্ছে না। শ্রেয়াদি আপনি একটু কমেন্ট্রি করে দিন, তাহলেই সকলে বুঝে উঠতে পারবে। শ্রেয়া তুমি আনমিউট করো। মিউট করা আছে আপনার। আপনি একবার বলেন কি ভয়েস আসছে না? শ্রেয়া তোমারটা কি অফ আছে? আনমিউট কর, তাহলে আনমিউট করে দাও। শ্রেয়া স্ক্রিনটা মিউট করা আছে। জোরে বলো। এই ভিডিওটা কি আলাদা করে ইউটিউব থেকে চালানো যাবে বা কিছু? তাহলে ক্রোম ট্যাব শেয়ার করলে সাউন্ডটা আসবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এইবারে দেখছি আমি যদি এটা চালাই শোনা যাচ্ছে কিনা, না হলে আমি এটা নিয়ে বলে দেবো। জাস্ট একটু বলবেন শোনা যাচ্ছে কিনা, এটাকে আমি চালাচ্ছি এবার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আসছে। আচ্ছা, কিন্তু ভিডিওটা তো দেখা যাচ্ছে না। তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি। প্রবলেম কেন হচ্ছে? 1 মিনিট, ভিডিও দেখতে পাবেন, আমি বুঝতে পেরে গেছি। এবার পাবেন দেখতে। আমাকে 1টা মিনিট জাস্ট দিন। করো। লোকগুলো সব পালিয়ে যাচ্ছে, বন্ধ করো। এবার পুরো শোনা যাচ্ছে এবং ভিডিও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। না না দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন ভয়েসটা চিনতে পারছে না, মানে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলে করছে না। নিচ্ছে না, কিছুই করছে না। এটা হচ্ছে এক্সাম্পল। এরকমই এটা হচ্ছে এক্সাম্পল। আমি এটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করছি, কিন্তু এটা খুব মজা। ও সমস্ত কিছু বলছে দিয়ে রেডিও চালিয়ে এবার ওখানে জিম করতে শুরু করেছে। এবার এর জন্য কিন্তু ইনস্ট্রাকশনটা নিয়ে নিচ্ছে। এবার সেটাই দেখতে পাবেন, ও বলছে স্পিড বাড়াচ্ছে।
আছে, এখানে স্পিড বাড়িয়ে দিয়েছে। only 16, so 16 করছে। এআই বা যে কোনো টেকনোলজি আমরা যদি ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে সেটা খারাপ। আমাদের প্রবলেম হচ্ছে যখন আমাদের কোনো কিছু সামনে আসে আমরা ডিপেন্ডেন্ট হতে চাই, তখন আমরা মনে হয় সবটাই ছেড়ে দেবো, ওই করে দেবে কাজটা, তখনই প্রবলেমটা আসে। এবং এআইও তাই, আমরা যদি ঠিকভাবে ইউজ করতে পারি তাহলে অনেক বেটার হয়। এবার এআই প্রবলেম আছে, একটা হচ্ছে বায়াস, যেটা আমি তখন আগের স্লাইডটাতে বলছিলাম। বায়াস সাথে কি হচ্ছে যে ধরুন অ্যাজ ফর এক্সাম্পল কোনো একটা হায়ারিং প্রসেসে বেশি স্ট্রেস করেছে মেল ক্যান্ডিডেট নেবে, এরকম ভাবে একটা মডেলটা বানিয়েছে। তার মানে এআই কিন্তু হিউম্যান বিইং নয়, ও কিন্তু জাজ করতে পারছে না, ও কিন্তু মেলেদের বেশি প্রেফারেন্স দিচ্ছে। এবং ট্রান্সপারেন্সি নেই, কারণ একটা আউটপুট বেরোচ্ছে। যারা মডেলটা বানিয়েছে সেই সময় কি ভেবে বানিয়েছে, কি ডেটা দিয়েছে, সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তার ফলে ব্ল্যাক বক্সটা যা দিচ্ছে আমরা সেটা মেনে নিচ্ছি, ট্রান্সপারেন্সি একদমই নেই। এথিক্যাল কনসার্ন অলরেডি মানে আমরা যেটা যেভাবে করি এআই সেভাবে করতেই পারে না, সিকিউরিটি তো নেই। কিন্তু আমরা হিউম্যান বিং, আমরা যারা মেশিনগুলোকে অপারেট করছি, তো আমরা যদি কেয়ারফুল হই, আমরা যদি অনেস্ট হই, আমরা যদি এথিক্যাল জিনিসগুলো নিয়ে করি, তাহলে অবশ্যই এআই ইজ ভেরি গুড টুল। কিন্তু এখানে আমি বারবারই বলছি যে এআই কিন্তু রিভলিউশন, আমাদের কিন্তু ও মানতেই হবে। তো সেই হিসেবে আমাদের সেই অনুযায়ী নিজেদেরকে চেঞ্জ করতে হবে। উই শুড নট ভিডিও, কিন্তু আমরা পাশাপাশি এটাকে আমাদের সাহায্যের জন্য ইউজ করব। কোলাবরেট করা উচিত, স্টুডেন্টরা রিসার্চের কাজে করতে পারে, টিচার্সরা লেসন প্ল্যানিং এ তাদের এআই হেল্প করতে পারে, নট ফ্রম দ্য স্ক্র্যাচ, কিন্তু লেসন প্ল্যান করে আমি এআই কে যদি বলি একটু বেটারমেন্টের জন্য, তাহলে কিন্তু বেটার হয়। হোম মেকার্স মিল প্ল্যান করতে পারে, আমি বলতে পারি আমার কাছে কিন্তু আজকে জিরে আছে, চিড়ে হলুদ আছে, নুন আছে, এইসব আছে, আমি কি খাবার বানাতে পারি, ও কিন্তু 4-5টা রেসিপি, হেলদি রেসিপি আমাকে দিতে পারে। এন্টারপ্রেনার্স কন্টেন্ট বিজনেস অ্যানালিসিস, আমার বিজনেসটা 1 বছরে আমি এখানে দেখতে চাই, আমি এত লাভ করতে চাই, আমি কি ওয়েতে এগোবো, এআই কিন্তু খুব ভালো সাজেশন দিতে পারে। এছাড়া আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। নিশ্চয়ই অল পজিটিভ পয়েন্টস বললে, কিন্তু নেগেটিভ পয়েন্ট, ক্রাইম ইজ ইনক্রিজিং ডিউ টু এআই, ক্লোনিং অফ ফেস এন্ড এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ সেটাই বলছি, আমাদের প্রবলেম হচ্ছে নেগেটিভ পয়েন্ট প্রচুর আছে। ক্লোনিং হচ্ছে, শুধু ক্লোনিং হচ্ছে না, আমি যখন সাইবার সিকিউরিটি ইয়েটা নিই, লেসন মানে লেকচারটা নিই, আমি তখন বলি বারবার, এবং এই এক্সাম্পলটা ভীষণ বেশি ভাবে আসছে, সেটা হচ্ছে ভয়েস নকল করে এখন কিন্তু এআই অনেক কিছু করছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আর্মিতে গেছিলাম পড়াতে, তো সেখানে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম যে বি কেয়ারফুল, ভয়েস নকল করে এআই এর থেকে ফোন আসবে এবং আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো না। অ্যাজ ফর এক্সাম্পল আমার মায়ের ভয়েসে যদি কেউ কথা বলে বলে এটা করো, বা আমার মেয়ে আমার অসুবিধা হচ্ছে, তুমি এত টাকা পাঠিয়ে দাও, আমরা হিউম্যান বিইং, আমাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমরা সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভেবে দেখি না, আমরা কিন্তু সেটা পাঠিয়ে দিই। ওখানে একজন ভদ্রলোক গল্প করলেন, মানে আর্মির একজনের সাথে এটা হয়েছে, ওনার বাবা নকল করে ওনাকে বলা হয়েছে যে এরকম এত টাকা লাগবে, অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড অল, এবং এটা এক্ষুনি পাঠিয়ে দেওয়া হোক। তখন মানুষের ন্যাচারালি এই সময়তে ওরম ভাবে যখন বলা হয়, তখন সেটা মানুষ ভাবতে পারে না, তার ফলে করে। সেকেন্ড হচ্ছে, বাট এখানে অনেক প্রবলেম আছে, আমি যদি আপনাকে বলি, তাহলে হচ্ছে আমরা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমরা আমাদের ভয়েসের ভিডিও বানিয়ে পাঠাচ্ছি, আমরা আমাদের এত ছবি দিয়ে রাখছি, এবার সেই ছবি, সেই ভয়েস, সেই ভিডিও সবকিছুর থেকে
কেন আটকে গেছে না? নো সাউন্ড। এখন তো শব্দ তো আসছে না। এটাই শেষ পর্যন্ত এটাই দাঁড়াচ্ছে যে মানুষকে শ্রেয়া তোমার আটকে গেছে শব্দটা। ও নেটটা ঠিক নেই। নেটটা প্রবলেম করছে। আসলে ও তো একটা অন্য জায়গা থেকে করতে হলো, ওর তো দিল্লি থেকে কলকাতা এসে করছে, সুতরাং সবাই সব বেরিয়ে। মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, জয়েন করবে একটু বন্ধু। আচ্ছা, এটা হয়তো ওর কিছু গন্ডগোল হচ্ছে এর মধ্যে। আপনারা যারা আছেন, যারা শুনছেন বা জানেন এটার ব্যাপারেও, তাদের যদি কিছু বলার থাকে, কোনো সাজেশন থাকে বা আরো ভালো কিছু করে করা যায়, তো একটু বললে আমরাও শুনতে পাই। মাতাজি একটু বলবো, একটু বলবো মাতাজি। হ্যাঁ, বল। মানে আমি যেটা বলতে চাইছি যে আমাদের দেশে হয়তো এখনো আসেনি, কিন্তু বিদেশেও অনেক জায়গায় যেটা হচ্ছে, জুডিশিয়ারিতে জাজমেন্ট এআই দিয়ে লিখছে। তো এখানে এটা আমার ওকেও প্রশ্ন ছিল যে এআই তো ডেটার উপর কাজ করছে, তো এই ডেটার মধ্যে তো অনেক বায়াস ডেটাও আছে। তার মানে মানে জাজমেন্টে স্পেসিফিক্যালি অনেক বায়াস জাজমেন্ট তো থাকতে পারে। সেই যেহেতু জাজমেন্ট গুলো সব পাবলিক পোর্টালে রয়েছে, এআই এর পক্ষে সেটা পাওয়াও অসুবিধে নয়। তো এই বায়াসনেস কে দূর করতে গেলে কোথাও কি এই জায়গাতে মানে আমাদের ফিলোসফিক্যাল ট্রেনিং বা মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি, এথিক্যাল শুধু নয় মাতাজি, মানে একটা ফিলোসফিক্যাল ট্রেনিং যে আমি বায়াসনেস বুঝবো কি করে এবং কোথা থেকে আমি বেরোবো, মানে এটা একটা মানে ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, অন্তত জুডিশিয়ারির ক্ষেত্রে আমার মনে হচ্ছিল। কোথাও কি এই ট্রেনিংটা মাস্ট করা দরকার? কোথাও কি তাদের এই জায়গাটা বলা দরকার? মানে এটা শ্রেয়া থাকলে খুব ভালো হতো, ওকেও আমার জিজ্ঞাসা করার আছে যে ডেটা মানে তো তার মধ্যে বায়াস ডেটাও আছে যার উপর ভিত্তি করে এআই ডিসিশন নিচ্ছে। তো সেখানে ফাইনালি তো জিনিসটা একজন মানুষ তৈরি করছেন, তার কি কোনো আলাদা ট্রেনিং দরকার? এটাই আমার এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন, খুবই। কিন্তু দেখো, শেষ পর্যন্ত সেই আমরা মানুষ চাই। মানে এই যে একটা এই যে বিবেকের একটা যে চিন্তা ভাবনা, যেটা ঠিক কিনা, ঠিক করছি কেন, যে বায়াসড হয়ে যাচ্ছে, নেব কিনা, সে তো সে যে জাজ, সে তো যথেষ্ট জ্ঞান আছে তার যে এগুলোতে বায়াসনেসটা আসতে পারে, তাই নয় কি? শর্মিলা বলবে, বলো। আমার একটা মানে আমি ভীষণ মনে হয় বলছে না যে শ্রেয়া বলছে যে এআই আমি কিভাবে নেট সার্ফ করছি, কিভাবে খুঁজছি, এটা দেখে আমার সম্পর্কে কন্টিনিউয়াসলি ডেটা নিচ্ছে। তার ফলে আমরা দেখতে পাই যে যে টাইপই সার্চ করে তার কাছে সেই ধরনেরই আরো আরো ইনফরমেশন আসতে থাকে, এবং এইটার ফলে আমরা কিন্তু একটা প্যাটার্নের মধ্যে এনগেজ হয়ে যাই, আমাদের ফ্রিডমটা থাকে না। ওরা যেটা জুডিশিয়ালে প্রশ্ন করছে, আর অনেক কিছু প্রশ্ন করছে। হ্যাঁ, তুমি মোবাইল দিয়ে ঢোকো, তুমি ঢুকে সেটা দেখো। হ্যাঁ, আমি মাতাজি যেটা বলতে চাইছিলাম যে যারা জজ হচ্ছেন তাদের লয়ে ট্রেনিং হচ্ছে, তাদের এডুকেশন সিস্টেমে কিন্তু কোথাও এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা হাউ টু ডিটেক্ট বায়াসনেস, হাউ টু বি আনবায়াসড, এই ট্রেনিংটা হচ্ছে না। এটা কি তাহলে আজকের এআই এর যুগে একটু বেশি করেই আরো দরকার? মানে এইখানে একটা বোধহয় সব প্রফেশনে ফিলোসফির একটা ইনপুট থাকা দরকার আমার মনে হচ্ছিল। এটা আমি নিয়ে জাস্টিস তুমি দুটো প্রশ্ন করলে, একটা হচ্ছে বলছে ফিলোসফিটা বুঝতে চেষ্টা করবে যে কোথায় বায়াস আর কোথায় বায়াস না, আর একটা বলছে আমরা কি হব।
ফিলোসফিটা আমরা কি হব সেটা বলতে পারবে, কিন্তু কোথায় বায়াস কি হবে বায়াস নয় সেটা কিন্তু টেকনিক্যালি আরো এগিয়ে যেতে হবে, অনেক বেশি এগোতে হবে আমার ধারণা অনুযায়ী এটা মনে হচ্ছে। হ্যাঁ, এবার শ্রেয়া তো ঢুকেছে, ও দেখো প্রশ্নটা নীলাঞ্জনা, প্রশ্নটা প্লিজ রিপিট করো যাতে ও আরেকবার শুনে নেয়। হ্যাঁ, আমি আসলে বেরিয়ে গেছিলাম, ভেরি সরি, আমার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ, নীলাঞ্জনা দাশগুপ্ত উনি যে প্রশ্ন করছেন জুডিশিয়ালি বায়াস আর আনবায়াস সেটা কি করে বুঝবে, কারণ আজকাল জুডিশিয়ালে বিদেশে ও দেখে এসেছে যে প্রচুর জুডিশিয়াল যে এই জাজমেন্ট গুলো দিচ্ছে সবই হচ্ছে এআই লিখে দিচ্ছে, এই যে সেটাই হচ্ছে কথা, সেখানে বায়াসনেস এবং আনবায়াসনেস। মানে আমি যেটা বলতে চাইছি শ্রেয়া যে ইয়ে তো এআই তো ডেটার উপর কাজ করছে, তো ডেটার মধ্যে তো বায়াস ডেটাও আছে, কাজে ও যখন কোনো মানে আমি স্পেসিফিক একটা কেস বলছিলাম যে ও যখন কোনো জাজমেন্ট লিখছে এআই জেনারেটেড, তার মধ্যে ওর ডিসিশন তো বায়াস ডেটার মধ্যেও আছে, ওর কাজে ওর ডিসিশনটাতে এবার হিউম্যান ব্রেন এটাকে থেকে কি করে বার করে নেবে সেই ট্রেনিংটা কি আলাদাভাবে কোথাও দরকার, বা এটা কি করে আমরা মানে ওভারকাম করতে পারি? না, অ্যাকচুয়ালি কি আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে যে যখন এআই কে আমরা ট্রেন করছি তখন শুধু ডেটা সায়েন্টিস্ট নয়, তখন আমাদের ডোমেন এক্সপার্ট চাই। এবার ধরুন যখন আমি সেই মডেলটা বানাচ্ছি যেখান থেকে এআই বলছে, সেই মডেলটা বানানোর সময় যদি ধরুন 10 জন ডোমেন এক্সপার্ট থাকেন, তারা ওখানে বায়াসনেসটা কিন্তু কাটতে সাহায্য করছে। তারা বলছে এই যে ডেটাগুলো দিচ্ছ, এই যে জেনারেট করছো, এটাতে এই বায়াসনেসটা হচ্ছে। সো আমি যেটা এক্সাম্পল দিলাম যে অনেক সময় কিন্তু আমাদের সোসাইটিতে আগে স্পেশালি ছিল যে মেলেদের বায়াসনেস এর উপর ডিপেন্ড করে ইন্টারভিউ হতো, সেটা যখন এআই এর মডেলে যদি আমরা সেরাম ডেটা দিই এবং সেরাম ট্রেন করি, এআই তো ওরমই অ্যান্সার দেবে। তো সেই হিসেবে ডোমেন এক্সপার্ট ভীষণ ভাবে দরকার, যারা অ্যাকচুয়ালি মডেল তৈরি করার সময় তাদের ইনপুটটা দেবে। এবং সেকেন্ডলি হচ্ছে যখন ও রিপ্লাইটা দিচ্ছে, এবার ন্যাচারালি আমরা যখন বুঝতে পারছি মানে অ্যাজ এ ডোমেন এক্সপার্ট আমরা কিন্তু অ্যাকচুয়ালি এআই এর থেকে অনেক উপরে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি মডেলটা ঠিক না ভুল, ও ঠিক আনসার দিচ্ছে, ঠিক রিপ্লাই করছে না করছে না, সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল ডিসিশনটা আমরা নিচ্ছি। বারবার যার জন্য বলা হচ্ছে ডোন্ট বি ওভার ডিপেন্ডেন্ট অন এআই। আমরা একটা মত নিতে পারি কিন্তু পুরো জাজমেন্টটা এআই এর বেসিসে এখনো অব্দি সেরকম ভাবে কিন্তু করা হচ্ছে না। বাট ইউ আর ভেরি মাচ রাইট, এট দ্য সেম টাইম আমাদের এটা ডোমেন এক্সপার্টদের হয়তো বিভিন্ন সময় বলা উচিত, বোঝানো উচিত, এবং কি করে মডেলটাকে ওরা বুঝবে, ওরা ঠিক দিচ্ছে কি দিচ্ছে না, সেটা আমাদের একটা ট্রেনিং দেওয়া দরকার। সে জায়গাটা কিন্তু এখনো হচ্ছে না। এখন আমরা সবাই জাস্ট বলছি এআই শেখো, কিন্তু আমরা এখনো সেই নেগেটিভ পার্টের ট্রেনিংটা হয়তো দিচ্ছি না সেরকম ভাবে, যার জন্যই গন্ডগোল হওয়ার সম্ভাবনা খুব বেশি, আরো বাড়ছে, আরো অনেকটাই বাড়ছে। সেটা আমরা এখনো দিচ্ছি না। তবে এত দিচ্ছি না মানে অ্যাটলিস্ট মেডিকেল প্রবলেম হচ্ছে এখনো ইন্ডিয়ার কাছে ডেটা নেই। তো যদি ইউএস এর ডেটা নেই তার কাছে রেজাল্ট ঠিক আসতে পারে না। তো সেটা যতদিন না হবে ততদিন তো বাকি কাজটাও হবে না। আরেকজন কেউ হাত রেজ করে দেন। সংঘমিত্রা আমি কি প্রণাম জানাই, আনসার দিতে পারলাম? প্রণাম জানাই, আমি সংঘমিত্রা ভিলাই থেকে বলছি। খুব সুন্দর ক্লাস হলো দিদি, শ্রেয়া দিদিকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা খুব ছোট্ট প্রশ্ন, একটু আগেই শর্মিলা দি ওই কথাটা বললেন, ওটাকেই আমি আরেকটু মানে আমার ছোট্ট ব্যাপারটা যে যেমন এআই করছে আমাদের, যে আমরা অ্যামাজনের যদি একটা কিছু সার্চ করি and it will keep on pushing us more and more. তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা থেকে আমরা বেরোবো কিভাবে? ধরুন আমার একটা জিনিস কিনতে হবে, আমি কিনে নিয়েছি, তারপরেও যদি ও বারবার ওটা আমায় ইনপুট করতে থাকে, তো সেটা আমার জন্য একটা হ্যারাসমেন্টের মতন ফিল হতে পারে, নয় কি? আপনি মানে এখানে কি সাজেস্ট, মানে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে এইভাবে? নাহলে তো ওই যেমন শর্মিলা দি জানালেন যে আমরা এনকেয়ার মানে ওটার ভেতরেই আটকে যাচ্ছি। ওটা আমি আসলে সেই সময় বেরিয়ে গেছিলাম, মানে আমার ডেটা না মানে
ওটাই শর্মিলা দি আবার বলবেন। আমার ওই ছোট্ট প্রশ্ন যে আমি 2 বার হয়তো চেক করেছি আমার এই জিনিসটা কিনতে হবে, আমার হয়তো কেনা হয়েও গেছে, কিন্তু স্টিল ইট ইজ কিপ অন কামিং, তো ওটা থেকে আমি বেরোবো কিভাবে? ছোট্ট বন্ধ করে না মানে আমি যেটাই বলছিলাম, অ্যামাজনই বলুন, ইউটিউব, সেখানে কিন্তু ট্র্যাক করা হচ্ছে বারবার। এবার যদি আমরা, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি যদি কেনেন, পারচেস করেন, তাহলে হয়তো আপনি না, কিন্তু যে আইডি থেকে আপনি কিনবেন অন্য আইডি দিয়ে ঢুকলে দেখাবে না, কিন্তু ওই আইডি দিয়ে ঢুকলে আপনাকে দেখাবেই। আমাদের কাছে অ্যামাজনের জন্য এই মুহূর্তে কোনো অপশন নেই, কিন্তু ইউটিউব মোড বা এইসব কিছু ইউজ করলে কিন্তু ও পরের বার দেখাবে না, সেটা আছে। অ্যামাজনের জন্য এই মুহূর্তে কিন্তু নেই, এবং প্রতিনিয়ত কিন্তু হচ্ছে, আমরা যত অনলাইনে যাচ্ছি আমাদের ফুটপ্রিন্ট রাখছি, আমাদের ট্র্যাক করা হচ্ছে, অবশ্যই হচ্ছে। মানে এই ট্র্যাকে, মানে ওরা যে আমাদের ট্র্যাক করছে সেটা থেকে বেরিয়ে আসার আমাদের কোনো মানে নেই, হাত নেই ওখানে। মানে যদি কমপ্লেন করা যায়, কমপ্লেন করলেই হয়, যেখানে কমপ্লেন করে, এটা হচ্ছে জাস্ট মেথড। আমার তো মনে হয় মোবাইলের কোনো তাকেই একেবারে বলা, মানে আমাদের সেই করে আমরা করিও না কমপ্লেন। তো কি বলছো শর্মিলা, কি বলছো? আমার প্রশ্নটা মানে প্রশ্নও ঠিক নয়, আমি এটা একটু শ্রেয়ার কাছে জানতে চাইবো যে আজকে তো আমরা এআই কে আমরা কতভাবে আমাদের কাজে লাগিয়ে নিজেদের তৎপরতা বাড়াতে পারি বা নিজেদের এফিসিয়েন্সি বাড়াতে পারি, এফেক্টিভ টাইম ইউজকে ইমপ্রুভ করতে পারি, এগুলো শুনলাম। তার সাথে এবার আমার একটা ছোট্ট প্রশ্ন, যে তার ফলে যেটা বুঝতে পারছি যে কিছু কিছু ধরনের কাজ যেটা একটু রিপিটিটিভ নেচারের একটা প্যাটার্নে পড়ে, সেই সব জায়গাতে আগে যে এমপ্লয়মেন্টটা ছিল সেই এমপ্লয়মেন্টটা এখন মানে মানুষের বদলে এআই করে ফেলবে। তার থেকে একটা ফিকশনাল ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু আরো অনেক নতুন ধরনের কিছু আবার ক্রিয়েটেড হবে এআই নির্ভর, নতুন লোকেরা কাজ পাবে। আমি একটু জানতে চাইবো, আমাদের পরবর্তী প্রজন্ম অল্প বয়সী আমাদের ছাত্রীরাও অনেকে জয়েন করেছে, তাদের সবার জন্য যে তাহলে এআই ট্রেনিং দিয়ে কেরিয়ারটা করতে গেলে একেবারে মানে ভীষণ তুমি মানে ডোমেইন এক্সপার্ট হওয়া বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার মতো বড় জায়গা বলছি না, কিন্তু ছোটখাটো কাজের জন্য তাদের কি ধরনের ট্রেনিং প্রথম থেকে নিয়ে তাদের কি জব অপরচুনিটিস হতে পারে, মানে সেই জায়গাতে যদি কি ধরনের ডেভেলপমেন্ট গুলো হচ্ছে তুমি একটু তাদের জন্য বলো, আমরাও খুব জানতে চাইবো আর কি। আচ্ছা, মানে জব প্রসপেক্টিভে এআই, হ্যাঁ মানে জব প্রসপেক্টের জন্য কি টাইপের জব, মানে এআই নির্ভর জব গুলোকে অপরচুনিটি নেওয়ার জন্য ওদের কিভাবে নিজেদের ট্রেন করতে হবে, মানে ওই ট্রেনিংটা কি ধরনের হতে হবে? যদি সেটা ভাবা যায় তাহলে এআই রিলেটেড ট্রেনিং কিন্তু অনেক ভার্টিক্যাল। একটা ভার্টিক্যাল তো হচ্ছে টিপিক্যাল যেটা পাইথন প্রোগ্রামার, একটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজার, যারা শুধু ভিজুয়াল করবে, মানে ভিজুয়ালাইজ করে বলবে এই ডেটাগুলো রাখা উচিত, এগুলো রিমুভ করা উচিত। একটা জব কোনোদিন যাবে না, সেটা হচ্ছে কিন্তু ডোমেন এক্সপার্ট। বারবার আমি যেটা বলছি যে কেউ যদি পার্টিকুলার কোনো একটা ডোমেনে, অ্যাজ ফর এক্সাম্পল খুব বড় ডাক্তার বা খুব বড় এডুকেশনালিস্ট, তাদের জবটা যাবে না, কারণ বিকজ অফ দেয়ার নলেজ। যখনই এআই এর মডেল তৈরি করা হবে তখনই কিন্তু সেটা চাই। এছাড়া এই যে একটু থামাচ্ছি শ্রেয়া, কারণ এই ডোমেন এক্সপার্টদের জব চলেও যাবে না এআই তৈরি হলে। যারা রিপিটেটিভ একদম বেসিক লেভেলে জব করে, যে জবটা খুব রিপিটেটিভ বলেই যেটা সে মানে ধরো টেলিকলার বা একটু ছোট ছোট জব করে যারা, তাদের জবটাই বেশি অ্যাট স্টেক, ওগুলোই এআই দিয়ে হয়ে যাচ্ছে, অ্যাপ দিয়ে হয়ে যাচ্ছে, এবং এই সব জায়গায় তারা রিপ্লেসমেন্ট জব পাওয়ার জন্য নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারে, মানে সেই
ধারণাগুলো একটু মানে ছোট ছোট জবের জন্য। না, আমার যেটা ধারণা হচ্ছে, আমি যেটা, যদি সবাই তো জানে না এই চ্যাট জিপিটি কিভাবে ইউজ করব, বাকি আমার এটা যে স্কুল বা যে কোনো কারণে এই যে আমাদের পিপিটি মানে এইসবগুলো বানাতে হবে, এগুলো করতে হবে, এক্ষুনি চাই, এক্ষুনি আমাকে একটা কার্ড তৈরি করে দিতে হয়, যেমন সবাই তৈরি করে দিচ্ছে। এগুলো যেরকম এগুলো বলে দিলে, এগুলো একটা শিখে নিয়ে বসে থাকলে, আমি একটা যেমন সাইবার ক্যাফে করে দিয়ে বললো যে আমার এই ছবিগুলো একটা কার্ড বানিয়ে দিন, বা আমার এই কার্ড কি বলে, ওই যে কার্ডগুলো আর কি, আমাদের কার্ডগুলো কি বলে, তো একটাও কেউ নেই এখানে, সেই সব ই কার্ড মানে নিজেদের কার্ডগুলো, নিজেদের ভিজিটিং কার্ড মনে করতে পারছি, এরম যেরম করে নিতে হবে। সেরকম ছোট ছোট কিছু তো আমরা এআইটাকে আরো ইমপ্রুভ করে শিখিয়ে নিলে, সেইগুলো নিয়ে তুমি খুলে বসো, তোমার কাছে আসবে লোক, আর যতক্ষণ হবে তুমি করে নিতে পারবে। এটা তো সামান্য, এগুলো তো দেখে বোঝাই যাচ্ছে, কারণ কম্পিউটার থেকে যেরকম আমরা অনেক কিছু করে দিতে পারছি। একটা কম্পিউটার নিয়ে বসে রাস্তায় আগে টাইপ নিয়ে বসতো, এখন কম্পিউটার নিয়ে বসে প্রিন্ট আউট দিয়ে দাও না, কত কি লোক এসে যাবে। সেই রকম এআই দিয়ে ঝটঝট এগুলোর জন্য, এইটুকুর জন্য এইটুকু সে আর খাটতে চাইবে, মানে দরকার তাড়াতাড়ি, অনেক সময় তো সত্যি সত্যি দরকার পড়ে। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এটা তো একটা অ্যাপ্লিকেশন, ছোট অ্যাপ্লিকেশন আমরা ভাবতেই পারি না, সেরকম অনেক আরো কিছু আছে, আমি তো আর বাকিগুলো জানি না। সুচন্দ্রা বর্ধন কিছু একটা বলতে চাইছি, সুচন্দ্রা বলো। আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, আমি আছে, ভিডিও ক্রিয়েশন আছে। আমি তো ভিডিও ক্রিয়েট করছি। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির আর্কিটেক্টের ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার, উনি জিজ্ঞেস করছে, উনি আবার কি বলছেন দেখি। মাতাজি প্রণাম। হ্যাঁ মাতাজি প্রণাম। শ্রেয়াদি, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, নতুন জিনিস, অনেক ডাউট ছিল, ক্লিয়ার হয়ে গেল। আমার একটা ছোট্ট জিজ্ঞাসা হচ্ছে যে যখন এই যে কন্টেন্ট জেনারেট করছে, সাপোজ টেক্সট জেনারেট করছে, তখন প্লাজিয়ারিজম কি এটাকে কি অ্যাভয়েড করা যায়? ও কি মানে প্যারাফ্রেজ করে ডেটাগুলো থেকে নতুন কন্টেন্ট জেনারেট করছে, নাকি কোনো প্লাজিয়ারাইজড কন্টেন্ট থেকে যেতে পারে? এইটা যদি একটু কাইন্ডলি বলেন। না, এবার আমি যেটা বারবারই বলি, কালকে আমাকে একজন খুব বড় ডাক্তার বললেন যে আমি এআই কে দিয়ে কবিতা লেখাচ্ছি, তাহলে কবিতাটা কি এআই এর হয়ে যাবে? আমার বক্তব্য, ডেটাটা যদি আপনার হয় অরিজিনাল ডেটা, সেখান থেকে এআই যাই জেনারেট করুক না কেন, সেটা কিন্তু আপনার। আর সেকেন্ড হচ্ছে, আপনি এআই কে দিয়ে জেনারেট করার পর প্লাগারিজম চেকের জন্য কিন্তু অনেক টুলস আছে, সেগুলোর যদি কোনো একটা টুল দিয়ে আপনি যদি প্লাগারিজম চেক করেন, তাহলে আপনি দেখবেন সেটা প্লাগারিজমের আন্ডারে আসছে কি আসছে না। চ্যাট জিপিটিকে একটা কিন্তু কমেন্ট দেয়া যায়, সেটা হচ্ছে এমন ভাবে লেখো যাতে এটা প্লাগারিজমের আন্ডারে না আসে, এবং তাতে কিন্তু চ্যাট জিপিটি এমন লেখে, তাতে কিন্তু আপনি যখন প্লাগারিজম টুলগুলোতে দেবেন একটার পর একটা, ওটা কিন্তু প্লাগারিজমের আন্ডারে আসে না। আচ্ছা, মানে ও তার মানে ইউনিক কন্টেন্টই জেনারেট করে, এটাই জানতে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম এগেইন, প্রম্পট এমন একটা না যার উপর হয়তো 2 ঘন্টা আলোচনা হওয়া দরকার। এই প্রম্পট ভীষণ ইম্পর্টেন্ট, যদি ইউজ করতে পারা যায় তাহলে একদম। আমাদের সময়টা কমে এসছে, আর একটু সময় আছে। আরেকজন কেউ প্রশ্ন করছিল। হ্যাঁ, আমি মমতা রায় প্রশ্ন করছি। আমি মাতাজি, নমস্কার। অত্যন্ত ভালো লাগলো আজকে যে এই সুযোগটা পেলাম। আমি ডক্টর শ্রেয়া চ্যাটার্জিকে আন্তরিকভাবে একটা কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেকটা ক্লিয়ার হলো আমাদের ধারণা। কিন্তু একটা আশঙ্কা হচ্ছে আমার, যে স্কুল কলেজে পড়ানোর যে একটা কনভেনশনাল সিস্টেম ছিল, তাতে ছেলেমেয়েরা এতগুলো টুলস হাতে না পেয়ে একটা নিজেদের মধ্যে অরিজিনাল এবং স্পন্টেনিয়াস অ্যাপ্লিকেশন থাকতো তাদের ভেতর। এখন এই ধরনের চ্যাট জিপিটি এদের সাহায্য নিয়ে সেই অ্যাপ্লিকেশনটা মানে অনেকের মধ্যে চলে যাবার একটা সম্ভাবনা হচ্ছে। ফলে আমরা দেখেছি যে যারা মধ্যস্তরে কাজ করেছেন, এমনকি ক্লার্কদের মধ্যেও, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, চট করে এই জায়গাটা ঠিক হচ্ছে না, ওই জায়গাটা ঠিক হচ্ছে না, এটা এই রুল, ওটা ওই রুল। এখন সেই যে একটা এক্সপার্টিস তৈরি হতো ওয়ার্কফোর্সের মধ্যে, সেই এক্সপার্টিসটা কি এখন শুধু মেশিন নিয়ে নেবে? যেমন একটা জায়গায় আমি এটা হাস্যকর একটা এক্সাম্পল এসছিল, যে এআই এর ব্যবহার না জানলে একটা মানুষ তার ডেটাটা সম্বন্ধে ধারণা, যেটা আপনি বারবার বলছেন প্রম্পটে কিভাবে হচ্ছে,
একটা জায়গায় দেয়া হয়েছিল ইন্দিরা গান্ধী আয়রন লেডি। হ্যাঁ এই ধরনের যে হিউজ ডেটা নিয়েও তো এই ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। আমার সেখানে একটা কি করে সেফগার্ড, বিশেষ করে যখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের টেক্সট বুক গুলো যারা ডোমেইন এক্সপার্টরা লিখেছেন, সেই টেক্সট বুক গুলোকে যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, ডোমেইন এক্সপার্টদের ইনপুট গুলো, তাহলে অটোমেটিক টেন্ডেন্সি হয় ইন্টারনেট দেখে নেওয়া, যেটা একসময় আমরা ডিসকারেজ করেছি, হয়তো 10 বছর আগের থেকে সেটা ডিসকারেজ করা হয়েছে স্কুল কলেজে। চট করে দেখাচ্ছে, নিজে অ্যাপ্লাই করো, নিজে একটু বই পড়ো, তাহলে নিজের মধ্যে ক্রিটিক্যাল এবিলিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এইসব যেগুলো টিপিক্যাল কথাগুলো, সেগুলো সত্যি বাড়ে আমাদের এক্সপিরিয়েন্স বলে। এই জায়গায় আমরা কিভাবে এগোতে পারি? এই ডেটার যে আউটপুটটা আসছে, সেই আউটপুটটা, সবাই তো ডোমেন এক্সপার্ট নয়, শর্মিলাদি বলেছেন, সেটা সত্যি, ডোমেন এক্সপার্টরা সবসময় থাকবেন, কিন্তু ওই ডোমেন এক্সপার্ট হবার জন্য যে কিউরিওসিটি, ফর্মেটিভ ইয়ার্সে যে ইন্টারেস্ট, যে প্রবলেম সলভ করার যে নিজস্ব একটা অরিজিনালিটি, এইগুলো কিন্তু সেখানেও অনেক ছেলেমেয়ের মধ্যে এগুলো থাকতে থাকতে এক একটা দিকে এক একজন এক্সপার্ট হয়ে যায়। এইগুলো কি ডিসকারেজড হলে আমরা কিভাবে প্রোটেক্ট করব? আসলে আপনার কোশ্চেনের মধ্যে দুটো পার্ট আছে কিন্তু। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে যে ইন্দিরা গান্ধী আয়রন লেডি, এটা কিন্তু প্রম্পটটা ভুল। আমি বারবার বলছি প্রম্পট শেখা উচিত। এই প্রম্পটটা ভুলের জন্য একটু ভুল আছে, মানে একটু মিসিং পয়েন্ট আছে, সেটার জন্য কিন্তু এআই এটা করেছে, আদারওয়াইজ নয়। বাট আপনি যে বলছেন এটা ভীষণ সত্যি কথা, যে এই যে সাংঘাতিক একটা এক্সপার্ট আমরা, মানে কোনো একটা জায়গায় আমরা অনেক বেশি এক্সপার্ট হয়ে যাচ্ছিলাম, সেটা যদি এআই আমাদের মানে এআই দিয়ে আমরা সব কাজটা করে, আমাদের কিন্তু সেটা আমরা হারাবো। তার জন্যই মানে, কিন্তু জানেন তো, মানে আমার যেটা বারবার মনে হয়, এটা ডিপেন্ড করে আমাদের ওপর, আমরা কতটা ইউজ করব। অনেক বাচ্চা আছে যারা বই না পড়ে ইউটিউবে গিয়ে বলছে এই স্টোরি বুকটা সম্বন্ধে বলে দাও, ওরা শুনে নিচ্ছে, হয়ে যাচ্ছে। বুক রিডিং হ্যাবিটটা তারা নিজেরা কিল করছে। এবার আমি সেদিনকে একটা যখন লেকচার হয়েছিল নীতি আয়োগে, আমি ওনাদের বলছিলামই যে আমরা কি করতে পারি না যে ক্লাস 8 অব্দি বাচ্চারা বা 10 অব্দি বাচ্চারা তারা যেতেই পারবে না অনলাইনে, বা এরকম কিছু মোবাইল ইউজ করতে পারবে না, কোথাও একটা আমরা যদি স্পেশালি স্কুলে চিলড্রেন ক্লাস 6 অব্দিও যদি করি, রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে হয়তো আমরা তাদের ভাবনা চিন্তা বা স্কিলটা বাড়াতে পারবো। তারপরে বড় হওয়ার পর তো দেখুন, সেটা তো আমাদের হাতে, আমরা কতটা ইউজ করব আর ইউজ করব না, সেটা কিন্তু আমাদের হাতে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। একটা অর্থোপেডিক সোসাইটিতে আমার একটা লেকচার ছিল, তো আমি এআই কে প্রথমে বললাম, আমরা পুরো অ্যাকচুয়ালি এআই কে আমি প্রথমে বললাম চ্যাট জিপিটি কে যে তুমি এই লেকচারটা আমার দেওয়ার আছে, খুব ভালো প্রম্পট দিলাম, চ্যাট জিপিটি বানিয়ে দিল। পর মুহূর্তে আমার মনে হলো যে কাজটা আমি ভালো করছি না, কারণ চ্যাট জিপিটির থেকে যে নলেজটা নিয়ে আমি বলতে যাব, আমার তো নলেজ গেইন হলো না। এবার ওখানে কোনো ডাক্তার আমাকে যদি প্রশ্ন করেন, আমি কিন্তু ফেঁসে যাব। আমার নলেজটা দেয় এরকম একটা, হ্যাঁ, তখন আমি পড়তে বসলাম পুরো ব্যাপারগুলো। এবার সেগুলো আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কতটা তার দাস হবো, এআই এর দাস হবো। সবকিছুই ডিপেন্ড করছে মানুষ কিভাবে তৈরি হচ্ছে, সবকিছু। আমি তো যতদূর আমি শুনে, মানে একটু একটু জানি, সেটা হচ্ছে নরেন্দ্রপুরে একটা সার্টেন টাইম, মানে কেউ মোবাইল ইউজ করতে পারে না, কিন্তু তাদের একটা পার্টিকুলার জায়গা আছে, মহারাজরা হোক বা টিচাররা হোক, সেগুলো ইনস্ট্রাক্ট করে মোবাইল দেখার জন্য, ল্যাপটপ দেখার জন্য, যাতে তাদের হেল্প হতে পারে। সেখানে কিভাবে করবে? বেশিরভাগ লোকই যারা এবার মানে পরে ইন্টারভিউ দিয়েছে যে না আমরা মোবাইল দেখিনি, কিন্তু একটা সার্টেন টাইমে যেখানে লাগবেই, সেখানে গাইডেড মেডিটেশনের মতো গাইডেড মোবাইল দেখা, গাইডেড ইন্টারনেট ব্যবহার করা, এগুলো করা হচ্ছে। আস্তে আস্তে এগুলো সব এসেও যাবে। আচ্ছা, একজন, আমার সময় হয়ে গেছে, শ্রীদীপ সামথিং, তিনি যে থেকে শ্রীদীপ সরকার একটা কোনো প্রশ্ন করছিলেন, তিনি কি আছেন? যদি থাকেন তো একটু করে নিতে পারেন, অনেকবার হাত তুলেছিলেন। হ্যাঁ, প্রণাম মাতাজি। ম্যাডাম নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, মানে এআই আমরা যারা এমনি সফটওয়্যারের হিসাবে যারা কাজ করছি না, এমনি জেনারেল ইউজ করতে চাইছি, তারা কিভাবে ইউজ করব, এবং যারা ভ্যালু এডুকেশনের ক্ষেত্রে এটা কিভাবে ইউজ হতে পারে, কোনো
শিশুর ক্ষেত্রে, তো এটা যদি একটু বলে দেন। আমরা কিন্তু এটার উপর একটা সেশন রাখতে পারি, মানে আমি এই সেশনটা নিই এআই ফর অল বলে। এটা ভীষণ ভালো কোশ্চেন, কিন্তু এটা ধরুন মোটামুটি যে ডিফারেন্ট টুলস গুলো শেখা দরকার সেটা বলতে মোটামুটি 1 ঘন্টা অ্যাটলিস্ট লাগবে। না হ্যাঁ, এখন তাই জন্য আজকে 9টা বেজে গেছে, এখন মঠ তো, সুতরাং আমাদের এখানেই শেষ করতে হবে। সত্যি যারা প্রশ্ন করেছেন জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছে, যেগুলো করা গেল না মা করলে ভবিষ্যতে আবার হবে। এখন আমরা জাস্ট অশ্বতমা সদ্গময় বলে আজকের মিটিংটাকে শেষ করতে চাই, শুরু করছি। আর কাকে ধন্যবাদ? শ্রেয়াকে কি ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আরো অনেক শেখাবে তবে ধন্যবাদ দেবো। ও আমাদের কত ছোট্ট মেয়ে, সে তো আমার কাছে তো ছোটই, সে যাই হোক। হ্যাঁ তাই না রে? হ্যাঁ একদমই, সত্যি বড্ড ছোট। ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রেয়ার সঙ্গে সকলকে। এতক্ষণ ওরা শুনেছেন, ইন্টারেস্ট নিয়েছেন, প্রশ্ন করেছেন, জিনিসটাকে ইন্টারেস্টিং করে তুলেছেন, আমরা উৎসাহিত বোধ করছি। এবার আমরা এই চ্যান্টিং করে শেষ করছি, আমরা সবাই মিলে গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময় আবির্ভাবের্ময়েতি রুদ্রয়তে দক্ষিণাং তেন মাং পাহি নিত্যং তেন মাং পাহি নিত্যং তেন মাং পাহি নিত্যং। ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ।